এন্ট্রি করছে কিনা সেটা আমি বলতে পারবো না। তো বুঝি নাই মারুফ, ফাইবারে কি হয়েছে? ফাইবারে একটা অর্ডার পেয়েছিলাম, আচ্ছা সেটা কমপ্লিট করছি। আচ্ছা তো আমি যেদিন কমপ্লিট করছি তার আগের দিন হচ্ছে জান্নাত ম্যাম হচ্ছে লিভ নিচ্ছে। আচ্ছা। তো এখন সেটা এন্ট্রি করছে কিনা সেটা যদি একটু চেক করতে না, পারেন। আপনাদের কোনো এন্ট্রি নেই, কারোরই নেই। 4টা ব্যাচের যে দেখলাম কারোরই এন্ট্রি নেই। আমি একটু কথা বলি আগে ভাইয়ার সাথে এই ব্যাপারে। আমাকে আসলে আপনাদের এই ব্যাপারে কোনো কিছু এখনো জানানো হয়নি। জানানো হলে তারপরে আমি যেটা করব, আমি হচ্ছে একটা ফরম্যাট দিয়ে রাখবো আপনাদের সবাইকে। ফরম্যাটটা থাকলে যে যখন প্রয়োজন হবে আপনারা যাতে আমাকে দিতে পারেন। বুঝতে পেরেছেন? জি। দেখি এখানে প্রবলেম নেই। আপনারা হচ্ছে মার্কেট প্লেসে কাজ করতে থাকেন, মার্কেট প্লেসে কাজ করেন উইন, বা আপনারা যেটা করবেন যে কি কাজ করছেন, সাপোজ এখন একজন বায়ারের কাজ করলেন বা কোনো কন্টেস্ট উইন হলেন, সাথে সাথে ফুল পেজের স্ক্রিনশটটা রেখে দিবেন আর হিস্টোরিটা রেখে দিবেন। হিস্টোরি তো অলরেডি আপনার অ্যাকাউন্টে থেকে যাবে যে আপনি কোন কাজ করেছেন, কত ডলার ছিল, রিকমেন্ডেশনে থেকে যায়। তারপরে একটা স্ক্রিনশট রেখে দিবেন আর আপনারা নিজে একটা ফোল্ডার ক্রিয়েট করে নেবেন। ওই ফোল্ডারে হচ্ছে ডিটেলস থাকবে যে ফ্রিল্যান্সারে, ফাইবারে নাকি আপওয়ার্কে কোথায় কি কাজ, প্রত্যেকটা আলাদা আলাদা স্ক্রিনশটটা রেখে দিবেন। ওকে? জি ম্যাম। মেজবাউল হক, মামুন স্যার কেমন আছেন? মেজবাবুল, আবৃত মৌ ভালো আছেন? আপনাদের কথা কিছুই বুঝিনি। বলেছি কেমন আছেন? সবকিছু আপনার আচ্ছা সরি, আমার বাসায় নেট চলে গিয়েছিল, দ্যাটস ওয়াই আপনারা আমার কথা শুনতে পাচ্ছিলেন না। এখন ঠিক আছে? জি এখন শিলামণি ভালো আছেন? আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? জি ম্যাম ভালো, আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আপনার সাথের জন কোথায়? ম্যাম আমি তো ওকে টেক্সট করে দিয়েছিলাম, তো ও আমাকে ফোন দিয়েছিল, তো বলছে অ্যাটেন্ড করবে। এখন বাকিটা তো আমি জানি না ম্যাম। আচ্ছা
ঠিক আছে, আসবে হয়তো বা উনি আমার সাথে আমার কথা হয়েছিল, মেবি বাসা চেঞ্জ করছে। আমার এক্সাম তো ম্যাম, এই কারণে হয়তো সমস্যা হতে পারে। আচ্ছা, সমস্যা নেই, ঠিক আছে। তো আপনি তো কি খবর, কাজের কি খবর? ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি খবর কাজের? এই তো ম্যাম ওই গিগ বানানো নিয়ে একটু ট্রাই করতেছি, আর যে বায়ার অফার গুলো আসতেছে ওইগুলা একটু মানে সেন্ড অফার করতেছি, আর এমনি নিজে নিজে প্র্যাকটিস তো করতেছি গিগের জন্য। ঠিক আছে। আর গিগ গুলো হচ্ছে একটু আকর্ষণীয় করে করতে হবে, যাতে ক্লায়েন্ট দেখে পছন্দ করে, আপনার কাজ দেখে যাতে সে বুঝে যে হ্যাঁ আপনি কি টাইপের কাজ করছেন, একটু সুন্দর করে করার চেষ্টা করবে। জি ম্যাম। মেজবাবুল হক, মেজবাবুল শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম, ভালো আছেন? জি ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কাজ করছি, কোনো প্রবলেম হচ্ছে না তো? না আমার তো হচ্ছে না। ঠিক আছে, প্রবলেম হলে অবশ্যই জানাবেন। ঠিক আছে। আচ্ছা, চলেন আমরা ক্লাসে যাই। ওয়েট করব সবার জন্য, না আর কিছুক্ষণ দেখবো নাকি শুরু করব? আর 5 মিনিট দেখেন একটু। ঠিক আছে, তাহলে বৃষ্টি হচ্ছে তো অনেক জায়গায়, এইজন্য। হ্যাঁ, আমার এখানেও বৃষ্টি হচ্ছে, এই যে একটু পরপর নেট আপ ডাউন করছে, যে কারণে ইন্টারাপ্ট হচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে। আচ্ছা, চলেন তাহলে গল্প করি, কার কি প্রবলেম আছে একটু শুনি, একজন একজন করে বলেন। মনীষিলা, কি জি ম্যাম। কি প্রবলেম আছে বলেন শুনি। ম্যাম আমার ইলাস্ট্রেটর মানে প্রথম থেকে প্রবলেম আর কি, আমি আসলে প্রপার ক্লাস করতে পারিনি। ইলাস্ট্রেটরে ফার্স্ট থেকে প্রবলেম, ঠিক আছে আমরা মানে হচ্ছে আমি বলছিলাম যে উনি ফার্স্টে ব্যাকটা ধরছে, তো ইলাস্ট্রেটর আসলে এটার সাথে ইন্ট্রোডিউস করাবে বা পার্থক্য বা এটাতে কি কি কাজ করা হয় এটা একটা আরেকটা বেসিক ধারণা দেয়, বাট উনি কিছুই করেনি। উনি শুধু আর কি ব্যাকটা ধরেছে, তারপর বিজনেস কার্ড বুঝিয়ে আর কি। তো এই জন্য ঠিক আছে, কি বলবার। আচ্ছা ওকে, প্রবলেম নেই। আমরা কাজ করব, এই ভাইয়েরা যারা আছে, আর আপনাদের প্রেজেন্ট কিন্তু আমি দিতে পারবো না, কারণ শীট আমার সাথে এখনো শেয়ার করা হয়নি, শেয়ার করা হলে আমি প্রেজেন্টটা দিয়ে দিতে পারবো। ক্লাস করেন, প্রবলেম হবে না আশা করি। তো ভাইয়াদের মানে অন্যান্য যারা আছে ওনাদেরকে একটা টপিক, সাপোজ গত ক্লাসে কি দেখেছিলাম, ফ্লেয়ার ডিজাইন, মারুফ, মামুন, জি ফ্লাইট ডিজাইন। ফ্লেয়ার ডিজাইনে কারো কোনো প্রবলেম হবে? ম্যাম আমার হচ্ছে আমি ইলাস্ট্রেটর দিয়ে এখন ফ্লাইট ডিজাইন বা কোনো কিছু ডিজাইন করা শুরু করিনি, কারণ হচ্ছে আমি ফটোশপে একটু বেশি ভালো করে শিখে তারপর হচ্ছে ইলাস্ট্রেটরে যেতে চাচ্ছিলাম। এই জন্য আমি হচ্ছে এখন পর্যন্ত প্রায় 20-25টার মতো ফ্লায়ার এবং ব্যানার ডিজাইন করছি, সবগুলো ফটোশপ দিয়ে ফটোশপে করেছেন, ওকে। জি। কথা হচ্ছে ফটোশপ আর ইলাস্ট্রেটর কেন, আপনি ফটোশপে ফ্লেয়ার ডিজাইন, বিজনেস কার্ড ডিজাইন করতে পারছেন, বাট ইলাস্ট্রেটর কেন, কেন ইলাস্ট্রেটরে করব? হ্যাঁ, ওকে ইলাস্ট্রেটর জিনিসগুলো আরো সহজভাবে করা যায়, কিন্তু আমি চাচ্ছিলাম কি আমি দুইটা মানে ফটোশপটা আগে ভালো করে শিখে তারপর হচ্ছে ইলাস্ট্রেটরটা আবার। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। মানে আমি বলছি যে কি কারণে দুইটাতে আমরা করব, যে আমি ফটোশপে বিজনেস কার্ড, ফ্লেয়ার ডিজাইন করতে পারছি, চাইলে ব্রোশিয়ার ডিজাইনও করতে পারবো, চাইলে আমি নোটপ্যাড সবকিছুই ফটোশপে করতে পারবো, বাট ইলাস্ট্রেটরে কেন করব? কারণ ফটোশপ হচ্ছে ক্লায়েন্টের যদি ডিমান্ড করে ক্লায়েন্টের, হ্যাঁ প্রিন্ট আইটেমগুলো ইলাস্ট্রেটরে করাটাই ভালো, কারণ এগুলো আপনারা যতটা আপনারা জুম করতে পারবো বা ফাটার বা ডিজাইন নষ্ট প্রিন্টের সময় রাইট নষ্ট হওয়ার চান্স থাকে। এটাই হচ্ছে মেইন। ফটোশপ হচ্ছে রাস্টারগ্রাফি, ইলাস্ট্রেটর হচ্ছে ভেক্টরগ্রাফি। তো ফটোশপে দেখবেন আপনি যেটাই ডিজাইন করেন না কেন, অনেক বেশি যখন আমরা জুম করি দেখার জন্য, বা ফটোশপের যে ডিজাইনগুলো করা হয় আপনি যদি প্রিন্ট করেন তাহলে
প্রিন্টে যারা থাকে প্রেসে, তারা ফটোশপটাকে ইপিএস এ কনভার্ট করে নেয়, হয় ইপিএস নয়তো হচ্ছে টিফ ফাইল, এরকম মানে ভেক্টর ফাইলে কনভার্ট করে নেয়, তারপরে গিয়ে প্রিন্ট করে। আর ইলাস্ট্রেটরের যে ডিজাইনগুলো হবে সবই হচ্ছে প্রিন্টের জন্য অ্যাকসেপ্টেবল। তো ইলাস্ট্রেটরে প্রিন্ট মিডিয়ার যত কাজ আছে সব আপনি এখানে করতে পারবেন, ডিজিটাল মিডিয়ার কাজও করতে পারবেন। আর ফটোশপে হচ্ছে সব ডিজিটাল মিডিয়ার কাজ। সাপোজ ওখানে আপনি ফটো নিয়ে কাজ করবেন, দেখেন কথার মধ্যেই কিন্তু সব নামটার মধ্যেই আছে ফটো শপ, মানে কি এটা এমন একটা দোকান যেখানে ফটো রিলেটেড সব কাজ করতে পারবেন, ছবি নিয়ে কাজ। তো ইলাস্ট্রেটরে হচ্ছে আপনি প্রিন্ট রিলেটেড যত জিনিস আছে সব করবেন, বাট ফটো রিলেটেড যে কাজগুলো হবে 90% কাজই হচ্ছে আমরা ফটোশপে করি, ইলাস্ট্রেটরে একটু কম করি। তো এই যে বিজনেস কার্ড ফ্লেয়ার, যেটা আপনি যেমন মারুফ যে কাজটা করেছেন যে ফটোশপে করে আসছেন, একটা সময় গিয়ে দেখবেন যে ক্লায়েন্টরা খুব বেশি এআই তে চায়। কারণ কি, ফটোশপটাকে আবার হচ্ছে ভেক্টরে কনভার্ট করতে হয়, ভেক্টরে কনভার্ট করে এরপরে হচ্ছে প্রিন্টের উপযোগী করা হয়। তো দ্যাটস ওয়াই সবাই ইলাস্ট্রেটরেই করে। ওকে, আর কাজ করতেও সুবিধা বেশি, লেয়ার নিয়ে প্রবলেম হয় না, লেয়ারের কোনো ঝামেলা নেই, খুব দ্রুত কাজ করা যায়, যে কোনো সিলেকশনের জন্য আলাদা আলাদাভাবে কাজ করতে পারি, এই জন্য আমরা ইলাস্ট্রেটরটা ব্যবহার করে থাকি। আর ইলাস্ট্রেটরে তো লেয়ার লাগে একটা সময় গিয়ে, যখন ওই যে আপনারা ভেক্টর ডিজাইন করতে যাই তখন তো লাগে। কি জানি, আমি কখনোই লেয়ার, মানে আমি আমার লাইফে 4 বছর হয়ে যাচ্ছে আরো বেশি, আমি লেয়ার নিয়ে কখনো লেয়ারের প্যানেলটা ওপেন করিনি ইলাস্ট্রেটরে ইলাস্ট্রেটরে, একবারের জন্য আমি লেয়ার প্যানেল ওপেন করিনি। আমি হচ্ছে ওই যে হাইড আনহাইড করার জন্য অনেকে লেয়ারে চলে যায়, সিঙ্গেল সিঙ্গেল হাইড করে, মানে সূত্র প্রয়োগ করে আমরা কি করতে পারি যে কন্ট্রোল 2 দিয়ে লক করছি, কন্ট্রোল অল্টার 2 দিয়ে আনলক করছি, ওকে, সূত্র প্রয়োগ করে। বাট আমি যখন আনলক করছি তখন একদম সবাই আনলক হয়ে যাচ্ছে, তাই না? আর লেয়ারে গেলে কি হয় যে সিঙ্গেল সিঙ্গেল লক করা যায়, ধরে ধরে করা যায়। তো আমার আসলে কাজ করতে করতে এমন একটা অভ্যাস হয়ে গিয়েছে যে সবাই যদি আনলক হয়েও যায় আমার সমস্যা হয় না, আমি করে ফেলতে পারি। তো এই আর কি, মানে আমার ভালো লাগে না, আবার লেয়ার নিয়ে ঘাটাঘাটি করবো, কি দরকার। না, বাট আমি আপনাদেরকে না করবো না, আপনাদের যেভাবে কাজের সুবিধা, যেখানে কাজ করে কমফোর্ট ফিল করছেন কাজ করেন। এই সেক্টরে যারা হার্ড ওয়ার্ক করতে পারবে, কঠোর পরিশ্রম করতে পারবো, তারা টিকে থাকবো, আর যারা কঠোর পরিশ্রম করতে পারবো না তারা ঝরে পড়ে যাবো। আমার যে স্প্লিট টু গ্রিড ওইটা, ওই যে ভাগ করা, ভাগ করাটা আমি অনেক ট্রাই করেছি, ওইভাবেই করতে হবে, এছাড়া পসিবল না। আর কোনোভাবে আমি দেখিয়ে দেব। আচ্ছা, ওকে, ঠিক আছে, আরেকবার দেখিয়ে দেব। বাট আমি ওই যে ব্যাকগ্রাউন্ডে যে অপশন যেভাবে আপনি বলেছিলেন ওভাবে আসলে পসিবল হচ্ছে না। ওকে, ঠিক আছে, চলেন ক্লাস শুরু করি। আরেক মিনিট দেখি, 20 থেকে ক্লাস শুরু করব। আর যারা যারা ক্লাস করছি না অবশ্যই ক্লাস করব, ক্লাসে অ্যাটেন্ড না থাকলে কিন্তু পরবর্তীতে প্রবলেম ফেস করব। ইলাস্ট্রেটরে কি প্রবলেম আরেকটা, সেটা যদি কোনো আমরা শেপ নিচে পড়ে যায় সেটা আমি উপরে তুলতে পারি না। ধরেন নিচে একটা আছে ছোট শেপ, উপরে বড় শেপ, হ্যাঁ, আমার নিচেরটা দরকার। হ্যাঁ, তাহলে আপনি এটা হচ্ছে এক স্টেপ ব্যাকওয়ার্ডে দিয়ে দিলেন, যদি ব্যাকওয়ার্ডে কাজ না করে হাইড করে ওই ছোট শেপটাকে উপরে নিয়ে আসলেন, ফ্রন্টে নিয়ে আসার পর এরপরে সে ব্যাকে থাকবে, এরপরে আপনি আবার আনহাইড করে দিলেন। ওই যে একটু প্র্যাকটিক্যাল দেখাই দিই। হ্যাঁ, প্র্যাকটিক্যাল অবশ্যই দেখাবো, এটা তো জাস্ট মুখে বলছি। আচ্ছা, চলেন ইলাস্ট্রেটর অন করি। ভালো আছি সবাই? নাজমুল আহসান, ভালো আছি? আলহামদুলিল্লাহ। আর একটু আপডেট করতে হবে, কাজগুলো আরো কাজ করতে হবে, আরো পরিশ্রম করতে হবে। ওকে, তবে ভালো ডিজাইন করছেন, আরো আরো চেষ্টা করতে হবে।
অন্যান্য কে আছি? হ্যাঁ, আরেকটা জিনিস জানার ছিল, আচ্ছা বলেন। সেটা হলো আমরা ফাইবারে গিগের ব্যাপারে, হ্যাঁ, আমরা 6টা 7টা সাতটা আইটেম যাই জানি, 7টা গিগ করা যায়, কিন্তু আমরা 3টা বা 2টা গিগের ভিতরে এই আইটেমগুলো নিয়ে আসবি, এরকম কোনো সিস্টেম বা কোনো কিছু আছে? এরকম সিস্টেম আছে, আপনি আসলে ধরেন আমি বিষয়টা ঠিক বুঝাতে পারিনি মনে হয়, মানে আমার আপনি একটু বলি। আচ্ছা বলেন। আমাদের তো ফাইবারে 7টা গিগ আমরা ওপেন করতে পারবো, তাই তো? রাইট। এখন আমি চাচ্ছিলাম যে আমার 5টা বা 3টা ফিল্টার, আমি 4টার ভিতরে আমরা ইলাস্ট্রেটরে বা ফটোশপে যে কাজগুলো পারি, এই টোটাল কাজগুলো আমি 4টা গিগের ভিতরে নিয়ে আসবো। হুম। এটা কি সম্ভব কিনা? যেমন আমি একটা গিগ দেখছি, একটা গিগের ভিতরে আপনার পোস্ট কার্ড, ফ্লায়ার, ব্রোশিয়ার, এই তিনটা ইনক্লুড করে তারপর একটা গিগ বানাইছে। হ্যাঁ, তারপর কথা শেষ। হ্যাঁ, আমার কথা শেষ। ওকে, আপনি করতে পারবেন, বাট সামঞ্জস্য থাকতে হবে। সাপোজ এই যে মাত্র বললেন পোস্ট কার্ড, ফ্লেয়ার, ব্রুশিয়ার, তিনটা দিয়ে সে জি। একটা গিগ বানিয়েছে। হ্যাঁ, আপনি এই কাজটা করতে পারবেন। কিভাবে? পোস্ট কার্ড ডিজাইন, পোস্টার ডিজাইন, ফ্লেয়ার ডিজাইন, ব্রুশিয়ার ডিজাইন, সেম কাজ, একই রকম। পোস্ট কার্ড, পোস্টার, ফ্লেয়ার একই কথা, বা লিফলেট ডিজাইন বলি, এগুলো জাস্ট সাইজে ভিন্নতা আসে, যে ক্লায়েন্ট আপনাকে সাইজটা বলে দিবে কি সাইজের হবে, A4 সাইজ নাকি A4 এর হাফ, এটা ক্লায়েন্ট বলে দিবে। বাট ডিজাইন কিন্তু একই, ডকুমেন্ট নেওয়া বলেন, ডিজাইন বলেন, একই। ফ্লেয়ার ডিজাইন কখন, সরি, ব্রুশিয়ার ডিজাইন কখন বলছি? ব্রুশিয়ার বলি তখনই কোনো ফ্লেয়ারকে যদি আপনি ফোল্ড করেন, ভাঁজ করেন, তখনই সেটা কি হয়ে যায়? ব্রুশিয়ার ডিজাইন হয়ে যায়। মানে সাপোজ আমি আপনাকে একটা উদাহরণ দেখাই, এই যে এই পেপারসটা দিয়ে উদাহরণ দেখাই, যে এটা একটা A4 পেপার, দেখো জি। এটা হচ্ছে একটা A4 পেপার। তো এই A4 পেপারটাতে আমি ডিজাইন করলাম জাস্ট ফ্রন্ট পেজে, ব্যাক পেজে কিছু নেই। ওই যে রোজার সময় বা এরকম বিভিন্ন কোম্পানির প্রচারের জন্য লিফলেট করে না, যে ফার্স্টেরটা ডিজাইন, ব্যাকে কিছু নেই, তাহলে আমরা জি। এটাকে কি বলি? এটা হচ্ছে পোস্টার ডিজাইন হতে পারে, যে A4 সাইজের পোস্টার, অথবা হতে পারে ফ্লেয়ার ডিজাইন, অথবা বলতে পারি লিফলেট ডিজাইন, জাস্ট ওয়ান সাইড। আর যদি বোথ সাইডে হয়, মানে এই পাশ ও পাশ, সেটাও কি হবে? ওয়ান পেজের একটা ডিজাইন হবে। এই পেজটা এখন এটা আছে A4 সাইজ, A4 সাইজ না করে কোনো ক্লায়েন্ট যদি বলে যে এটা দুইটা হবে, মানে A4টাকে অর্ধেক করে এটা একটা পেজ হবে, এটা একটা পেজ হবে, মানে একটা পেজ, সিঙ্গেল পেজ হয়ে যাবে, মধ্যে জাস্ট অর্ধেক করে দেবে। তো এগুলোকে আমরা ফ্লেয়ার, পোস্টার, লিফলেট, তাহলে সেটা তো বাইফোল্ড না বাইফোল্ড না, সিঙ্গেল পেজ হয়ে যাবে। আমি যদি এটাকে এখন এখান থেকে ছিঁড়ে দেই, আমি ছিঁড়ছি না কারণ আমি ব্রুশে একটা বোঝাবো তাই, আমি যদি এখান থেকে এরকম করে ছিঁড়ে ফেলি, তাহলে কি A4 এর হাফ হয়ে গেল, মানে ছোট পোস্টার ডিজাইন হবে, মানে এই যে এরকমটা হবে। কি ব্যাপার বস, আপনি কিছু বলবেন? চুপচাপ বসে আছেন যে। এই যে আমি সাপোজ, এক মিনিট আমাকে একটু সময় দাও। কত ডিজাইন আমি যদি এরকমটাই দেখাই, আমি ধরে নিলাম এটা একটা ডিজাইন করা হয়েছে, এটা তাহলে কি, যে আমি এখানে পিছনে আঠা দিয়ে কোথাও অ্যাডজাস্ট করে দিলাম, এভাবে লাগিয়ে দিলাম, এটা কি টোটালটা A4 পেপারে ডিজাইন করা হয়েছে। বাট আমি যদি এই ডিজাইনটা বলি, এটা তখন কি A4 এর অর্ধেক, মানে সে কি করেছে, A4 পেপারটাকে অর্ধেক করে, এই যে এটার হচ্ছে অর্ধেক সাইজটা, হাফ হাফ, মানে একটা A4 পেপার দিয়ে সে দুইটা ডিজাইন করেছে। এটা এই সবগুলোই হচ্ছে লিফলেট, অথবা কি বলা যায়, পোস্টার, অথবা ফ্লেয়ার ডিজাইন আপনি বলতে পারেন। বাট আমি যখনই
এই যে এই জিনিসটা এই A4 সাইজ হোক যে কোনো সাইজেরই হোক, এটাকে যখন এইভাবে ভাঁজ করে ডিজাইনটা করব, যে এখন ভাঁজ হয়েছে, এটা হয়ে গেল ব্রুশিয়ার। এটা হচ্ছে ডাইফোল্ড ব্রুশিয়ার। এটাতে যদি আমি 3টা ভাঁজ নিয়ে আসি, এই যে এইভাবে 3টা ভাঁজ যদি করে ফেলি, এই যে এরকমটা, তখন এটা কি হয়ে যাবে? Trifold। এটা হয়ে যাবে ট্রাইফোল্ড ব্রুশিয়ার। বুঝতে পেরেছি? যে এটা তখন ট্রাইফোল্ড, অথবা 4 ভাঁজের হতে পারে, 5 ভাঁজের হতে পারে, ডিপেন্ডস অন আসলে আপনি কি ডিজাইন করছেন। তো একটা গিগের মধ্যে সে কি করেছে, 3টা জিনিস রেখেছে, যে পোস্ট কার্ড অথবা পোস্টার বলতে পারে, অথবা ধরেন ফ্লেয়ার এবং ব্রুশিয়ার ডিজাইন। তো ওখানে 3টা পার্ট আছে, বেসিক, প্রিমিয়াম, স্ট্যান্ডার্ড। তো এখন আপনি বেসিকে দিলেন, জি যে বেসিকে আপনি জাস্ট 1 পেজ ডিজাইন করবেন, মানে 1 পেজের যে ডিজাইনগুলো হবে এটা আপনি বেসিকে রাখলেন, যে 1 পেজ ডিজাইন করবেন, আপনি $10 রাখলেন, একবার বা দুইবার রিভিশন, সোর্স ফাইল দিয়ে দিলেন, এরকম কিছু একটা মানে অফার দিলেন। প্রিমিয়ামে গিয়ে তো আপনি কি করলেন, যে আপনি এখানে 5বার রিভিশন দিবেন, 2টা কনসেপ্ট দিলেন, সোর্স ফাইল, এআই ফাইল, পিএইচডি ফাইল, এগুলো দিলেন। আর স্ট্যান্ডার্ড যেটা আছে, স্ট্যান্ডার্ডে গিয়ে বললেন যে ডাইফোল্ড বা ট্রাইফোল্ডের ডিজাইন করবেন, যে ডাইফোল্ড ব্রুশিয়ার, ট্রাইফোল্ড ব্রুশিয়ার করব, একবার রিভিশন দিব, এই ফাইলগুলো দেব। যে বেসিকে দিলেন $10, আর প্রিমিয়ামে দিলেন হয়তো বা আপনি ধরলাম $30, আর স্ট্যান্ডার্ডে যেহেতু যদি ট্রাইফোল্ড হয়, ব্রুশিয়ারটা দিলেন ট্রাইফোল্ড বা কাস্টম ব্রুশিয়ার, যে কাস্টম ব্রুশিয়ারগুলো থাকে এগুলো আপনি করে দিবেন, বললেন যে $70 বা $50। তাহলে কি তিনটা কিন্তু একই ক্যাটাগরির, তিনটা একই ক্যাটাগরির। এখন আবার এখানে করতে পারেন আপনি আরেকটা, যেমন ধরেন একটা কোম্পানির, সাপোজ স্টার্টআপ কোম্পানি মাত্র শুরু করবে সে কোম্পানিটা, তো একটা স্টার্টআপ কোম্পানির জন্য কি কি প্রয়োজন হয়? সর্বপ্রথম তার যদি কোনো ওয়েবসাইট করে, যে একটা লোগো, বিজনেস কার্ড, লেটার হেড, ইনভেলাপ, ফ্লেয়ার, ব্রুশিয়ার, ক্যালেন্ডার, এগুলো বাদ দেন, এগুলো পরবর্তীতে বছরে একটা লাগে। কিছু বলবেন? আচ্ছা ঠিক আছে, এখন আচ্ছা 1 মিনিট, আমাকে একটু সময় দেন। কোথায় যাবো? যেগুলো কুরিয়ার করে দিয়ে, আর সার্ভিস সেন্টার। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ। তো এখন তারপর তার কি হতে পারে, সে ফেসবুকে কোনো একটা পেজ ক্রিয়েট করেছে, ফেসবুকের জন্য তার কাভার পেজ বা ইমেজ রিলেটেড লাগবে। এরপর হয়তো বা সে একটা ওয়েবসাইট বানিয়েছে, ওয়েবসাইটের জন্য তার ইমেজ রিলেটেড কিছু লাগবে। তো সবকিছুই কি একটার সাথে আরেকটা সামঞ্জস্য। এই সব যদি আপনি একটা গিগের মধ্যে নিয়ে আসতে চান, পারবেন? এটা তো পসিবল হবে না, পসিবল কিন্তু হবে না। সো যেটা, যেমন ধরেন আপনি ফেসবুক কভার পেজ, আমি যদি ধরি ফেসবুক কভার পেজ, ইউটিউব কভার পেজ, তারপরে আপনার আরেকটা কি আছে, যেমন ওয়েবসাইটের স্লাইডার ইমেজ, এগুলো আবার একই ক্যাটাগরির, বা পোস্ট ইমেজগুলো একই ক্যাটাগরির, আবার প্রোফাইল পিকচার, বুঝে বুঝে তারপরে দিতে হবে। রাইট। এখন আপনাকে এটা আগে, ওই যে দেখেন আমার প্রত্যেকটা ক্লাসে এই কথাটা আছে, মানে ঘুরে ফিরে একই কথা আসে, যে যত বেশি রিসার্চ করবেন, স্টাডি করবেন এই বিষয়গুলো নিয়ে, তত দেখবেন আস্তে আস্তে জানতে পারবো। আর এই জন্য ক্লাসে আসতে হবে। আপনারা অনেকেই আছেন ক্লাসে আসেন না, আরে করলাম না, সময় মিলাতে পারছি না। 4 ঘন্টার মধ্যেও যদি সময় বের করতে না পারেন, তাহলে আর কিভাবে হবে? এই প্রবলেমগুলো যদি শেয়ার না করেন। সো মামুন, যেটা করতে হবে, আপনাকে বুঝে বুঝে কাজ করতে হবে, যে কোনটার সাথে কোনটা সামঞ্জস্য আছে, রাইট? আপনি এভাবে দিলেন, যেমন লেটার হেড, ইনভেলাপ, তারপরে ফ্লেয়ার, এগুলো আবার একই ক্যাটাগরির। যে আমি তোমার কোম্পানির জন্য লেটার হেড করে দেব, ইনভেলাপ করে দেব। লেটার হেডকে আপনি বেসিকে রাখলেন, যে লেটার হেড তোমার $5 আমি করে দিলাম। লেটার হেডে কিছুই থাকে না, জাস্ট হচ্ছে কোম্পানির ইনফরমেশন, এই কন্ট্যাক্ট ইনফরমেশন, লোগো, আর হচ্ছে ডিজাইনটা, এতটুকুই। আবার ইনভেলাপে সেম ক্যাটাগরি। তারপরে স্ট্যান্ডার্ডে রাখলেন, যে তোমার জন্য আমি ফ্লেয়ার ডিজাইন করে দেব, এটা একটা গিগ বানাতে পারলেন। লোগোর জন্য যদি আপনি আমাকে একটু হেল্প করেন, তাহলে একটু বেশ ভালো হয়। হ্যাঁ অবশ্যই, সবাই
সবাই এই দিবেন। সিকোয়েন্সটা বললেন না, আমাদেরকে যদি এরকম একটা সিকোয়েন্স দিয়ে দেন তাহলে একটু ভালো হতো। অবশ্যই অবশ্যই যেখানেই প্রবলেম হয় জাস্ট শেয়ার করবেন যে আপু আমি এটা পারছি না, আমি এটা পারছি না, এটা একটু কিভাবে হবে। কারণ আমি এই সিমিলার বিষয়গুলোতে আসলে আমরা তো নতুন না, আমাদের মাথায় অত ধরবেও না, আপনি যত আর্লি ক্যাচ করতে পারবেন এই জন্য বলা। ঠিক আছে, সমস্যা নেই, করব। চলেন আজকে। ওয়ালাইকুম আসসালাম, কে কথা বলছেন? আমি শারমিন সুলতানা। হ্যাঁ শারমিন ম্যাম, ভালো আছেন? জি ভালো। আপু আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কোন ব্যাচের, 28 নাকি 30? 30। 30 ব্যাচের। আপনি না অসুস্থ ছিলেন, টেক্সট করেছিলেন? না আমি টেক্সট করি নাই। কে একজন যেন টেক্সট করেছে যে ম্যাম আমি একটু অসুস্থ, আজকের ক্লাসটা হয়তো বা করতে পারবো না। আচ্ছা, হয়তো আমি নাম ভুলিয়ে ফেলছি, এত টেক্সট আসে শেষ পর্যন্ত আমি আসলে বুঝতেও পারি না কে টেক্সট করছে বা কার কি প্রবলেম। জি ম্যাম বলেন, কোনো ইস্যুজ আছে যে বুঝতে পারছি না বা প্রবলেম? না আপু ঠিক আছে সব। জাস্ট একটু টাইম দিতে হবে, একটু আমার নিজের এটাই। রুবি ম্যাম টেক্সট করেছিল, আর কে? আমিও আপনাদের কথা কিছু কিছু শুনি, কিছু কিছু শুনি না, মানে একটু কেটে কেটে আসে। মেইন প্রবলেম হচ্ছে বৃষ্টি হচ্ছে বাহিরে, রেনি সিজন চলছে, তো একটু প্রবলেম হবে, নেটের প্রবলেম। আমরা একটু ধৈর্য ধরবো, যদি খুব জি বেশি ম্যাম, প্রবলেম, নেটের প্রবলেম হচ্ছে। যদি খুব বেশি প্রবলেম হয় আমরা জাস্ট কি করব, একটু রিফ্রেশ করে নিব। যেমন সকাল থেকে আমার 2বার নেট লাইন চলে গেছে, আবার আসছে, একটু রিফ্রেশ করে নিলে আমার মনে হয় প্রবলেমটা সলভ হয়ে যাবে। ঠিক আছে? শিবলি শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। শরীর কেমন আছে এখন, অসুস্থতা? অসুস্থতা এখন এই শুয়ে শুয়ে আর কি ক্লাস করছি, এটা করলাম। আচ্ছা, আশা করি দ্রুত সুস্থ হয়ে যাবেন, দোয়া করি সবার জন্য। চলেন ক্লাস শুরু করি। আমরা আজকে কি দেখবো, কেউ একজন বলেন। আমরা গত ক্লাসে কি দেখেছিলাম? লাস্ট ক্লাসে কি দেখেছিলাম? প্লেয়ার ডিজাইন। প্লেয়ার ডিজাইন দেখেছিলাম। তাহলে আজকে কি দেখবো? পার্টি ফ্লেয়ার, নূর আলম বলছে। পার্টি ফ্লেয়ার বলতে আমরা ফ্লেয়ার ডিজাইনের ডকুমেন্ট কিভাবে সেটআপ করতে হয়, এবং দেখেন আমি একদম বাংলা উদাহরণ দেব যে আমি আপনাকে আটা কি, ময়দা কোনটা, চিনি কোনটা, র মিল্ক কোনটা, তারপর গুঁড়ো দুধ বা যে পাউডার মিল্ক কোনটা, ভ্যানিলা, চকলেট, তারপরে হচ্ছে আর কি কি বলা যায়, সুগার, চিনি, ওয়াটার কোনটা, এই জিনিসগুলো আমি আপনাকে চিনিয়ে দিতে পারবো। প্লাস কোনটা কি পরিমাণে মিক্সচার করবেন বা কোনটা কিভাবে মিক্সচার করবেন সেটা আমি শেখাতে পারবো। পরের ধাপটা হচ্ছে আপনাদের, আমি আপনাদেরকে টুলস, ভিতরে যে ফাংশনগুলো, এই জিনিসগুলো শেখাতে পারবো, উদাহরণ হিসেবে দেখিয়ে দিতে পারবো যে এই জিনিসটা এইভাবে এইভাবে সেট আপ করতে হয়। ডিজাইন টোটালি হচ্ছে আপনাকে করতে হবে, ডিজাইন সেন্স, কালার সেন্স, তারপরে হচ্ছে কম্বিনেশন, এগুলো সব হচ্ছে আপনাকে করতে হবে। যত বেশি প্র্যাকটিস করবেন, যত বেশি রিসার্চ করবেন, তত বেশি নলেজ হবে।
যত বেশি এই জায়গায় সময় দিবেন তত বেশি আমরা আয়ত্ত করতে পারবো। যে আপনি এই যে আটা ময়দা সুজি সব মিক্সচার করে কি দোসা বানাবেন, নাকি চাপটি বানাবেন, নাকি বিস্কিট বানাবেন, নাকি কেক বানাবেন, পিঠা বানাবেন, সেটা আসলে আপনার বিষয়। ক্লিয়ার? তো লাস্ট ক্লাসে আমরা ফ্লেয়ার ডিজাইন দেখেছি যে জাস্ট আপনি যদি ডকুমেন্টটা সেট আপ করতে পারেন, ফ্লেয়ার ডিজাইন সেটা পোস্টার ক্রিয়েট করা হোক, সেটা লিফলেটে হোক, সবার একই রকম সেট আপ, জাস্ট ডিজাইনটা হবে ভিন্ন। আমরা এক কাজ করি, আমরা আজকে একটা কোম্পানির জন্য ধাপে ধাপে কি কি প্রয়োজন, ফার্স্ট অফ অল লোগো, সেকেন্ডে বিজনেস কার্ড, তারপরে ফ্লেয়ার বা লিফলেট যে ইস্যুসগুলো সেইগুলা, এরপরে আসি লেটার হেড, মোস্ট ইম্পর্টেন্ট। যারা জব করে তারা এই বিষয়টা খুব ভালোভাবে জানি যে একটা কোম্পানির কি থাকে, অবশ্যই লেটার হেড বা লেটার নোটপ্যাড থাকবে, যেটাকে আমরা কোম্পানিটার কি করে ব্র্যান্ডিং করে আপনাকে কোনো চিঠি পাঠাবে, অথবা অ্যাপয়েন্টমেন্ট লেটার, অথবা ধরেন রেজিগনেশন লেটার, বা কোনো ওয়ার্ক অর্ডার হবে, বা কোটেশন পাঠাবে, লেটার হেড অবশ্যই প্রয়োজন। যারা যারা জব করি, কে কে জব করি এখানে? নাজমুল আহসান, মারুফ, মেজবাবুল হক, যে অফিসে জব করেন লেটার হেড আছে? ও আচ্ছা, সরি। যাই হোক, যারা জব করছি তারা অবশ্যই এই বিষয়টা জানি, রাইট? যে লেটার হেড থাকবে এবং একটা ইনভেলপ থাকবে। শিবলি, শিবলি জব করে, লেটার হেড অবশ্যই আছে এবং এনভেলপও তাদের থাকবে, কারণ আপনি যখন চিঠিটা পাঠাচ্ছেন আপনার নিজস্ব একটা এনভেলপ যদি না থাকে যে চিঠি পাঠাবেন, তখন কি হবে? সরি। তো আমরা আজকে লেটার হেডটা দেখি, আর যদি সময় থাকে তাহলে এনভেলপটা দেখে নেব। আর পাশাপাশি হচ্ছে শিলামণি, সময় থাকলে আমরা হচ্ছে আপনার যে প্রবলেমটা সবাইকে কাজ দিয়ে আপনাদের প্রবলেমগুলো সলভ করব একটু একটু করে। ওকে শিলা? জি ম্যাম। ঠিক আছে, চলুন। 28 ব্যাচের নাহিদ হাসান। নাহিদ হাসান তো আছে, আবার উনি প্রেজেন্ট। আচ্ছা, নার্গিস রবি লোকাল ক্লায়েন্টের কাজ করছেন, প্লাস হচ্ছে ফাইবারে কাজ করছেন। আপনারা যে যেখানে কাজ করেন অবশ্যই স্ক্রিনশটগুলো রাখবেন, আর যদি ব্যাংকের মাধ্যমে টাকা লেনদেন হয় সেটার স্টেটমেন্ট রেখে দিবেন, ঠিক আছে? এগুলো পরবর্তীতে কাজে লাগবে। তো একটা কোম্পানির লেটার হেড কি সাইজের হয়? সাইজটা কত হয়? কেউ একজন বলেন। ম্যাক্সিমাম A4 সাইজের হয়। রাইট, ম্যাক্সিমামই A4 সাইজের করে, কারণ কি বাংলাদেশে A4 সাইজ পেপারটা খুব চলে, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল পেপার, সারা বিশ্বে A4 সাইজ পেপারটা চলে। সো আমরা A4 সাইজ পেপার দিয়ে করব, বাট একটা স্ট্যান্ডার্ড সাইজ আছে, যে এই সাইজটা হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ, অথবা আমরা লেটার সাইজও বলি। স্ট্যান্ডার্ড সাইজ কত? ফ্লেয়ার ডিজাইনে করেছিলাম স্ট্যান্ডার্ড সাইজ। রুবি ম্যাডাম, আপনি যখন লোকাল ক্লায়েন্টের কাজ করছেন, এটা কি ঘরে বসে কাজ করছেন, নাকি আপনি কারো আন্ডারে জব করছেন সেখান থেকে কাজ করছেন? হ্যাঁ,
প্যাকেজটা কত হবে বললে লিখে রাখবো। আচ্ছা, লোকাল ক্লায়েন্টের যে কাজ করছেন তার সাথে অবশ্যই আপনার কথা হয়। ফোনে কথা যেগুলো হচ্ছে সেগুলো রেকর্ডিং করে তো লাভ নেই। যে টেক্সটে যে কথা হচ্ছে সেই টেক্সটটা আপনি স্ক্রিনশট রেখে দেন, প্লাস পেমেন্ট যে বিকাশে করেছে সেই পেমেন্টের স্ক্রিনশটটা রেখে দিন। আপনার কাছে রেখে দেন, এখনই না, যদি আচ্ছা উনি একজন ফ্রিল্যান্সার, আপনি তার কাজ করে দিচ্ছেন, ওকে। যদি যখন আমাদের আইসিটি বলবে যে হ্যাঁ লোকাল পেমেন্টগুলো বা লোকাল কাজ যে করছেন সেটা অ্যাপ্রুভ হবে, যাতে পরবর্তীতে যদি চায় আমরা যাতে কি করতে পারি, সাথে সাথে তাদেরকে শেয়ার করতে পারি। ওই বিকাশের স্ক্রিনশটটা রেখে দেন, তার সাথে যে কথা হবে যে সে কত পেমেন্ট করবে, সে কিভাবে কি, ওইটার স্ক্রিনশট রেখে দিলেই হবে। তো লেটার হেড তার স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে, ওয়াইড হবে 8.5 আর হাইট হবে কত 11। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ, বাট যদি A4 সাইজ হয় তখন এটা কমে যাবে, ওয়াইড হবে 8.26 আর হাইট হবে 11.69। ক্লিয়ার বিষয়টা? এটা হবে লেটার হেড। এখন লেটার হেড, নোটপ্যাড, ডায়েরি ডিজাইন, আর কি কি বলা যায়, এই যে আমরা নর্মাল যে পেডগুলো ইউজ করি এই ডিজাইনগুলো, এগুলো কিন্তু সব একই ক্যাটাগরি। যেমন লাস্ট এটা মেবি জানুয়ারি বা ফেব্রুয়ারির দিকে এই যে ডিজাইনটা দেখেন, এটা হচ্ছে আমাদের করা হয়েছিল লেটার হেড নোটপ্যাড আর একটা কি জানো বললেন না? লেটার হেড, নোটপ্যাড, তারপরে হচ্ছে আপনার নোটপ্যাড, ডায়েরি ডিজাইন, বুঝিনি। ডায়েরি ডায়েরি এই যে ও, এটা ডায়েরি, দেখতে হ্যাঁ, পাচ্ছেন, হ্যাঁ এগুলো কিন্তু সব একই রকম, সব ডিজাইন একই ক্যাটাগরির। যে আপনি যে লেটার হেডটা দেখছেন, আপনাকে যদি আমি একটা লেটার হেড দেখাই, কোথায় যে রাখছি ঠিক খুঁজে পাচ্ছি না, যে সবকিছু একটাই। যে এই ডিজাইনটাও যদি করতে যান আপনার সাইজটা সে কি করে দিবে, এটার সাইজ কত ছিল, ওয়াইড ছিল হচ্ছে 6, হাইট ছিল হচ্ছে 8। যে সবকিছুর আপনাকে জাস্ট মেজারমেন্ট করতে হবে। কি মেজারমেন্ট? আপনাকে ডকুমেন্টের সেটআপটা নিতে হবে, ডকুমেন্ট নেওয়ার পর এটার একটা ব্লিড নিতে হবে, একটা সেফটি এরিয়া নিতে হবে, যে ওই সেফটি এরিয়ার ভিতরে আমার টেক্সটগুলো থাকবে, আর হচ্ছে নির্দিষ্ট করা ইমেজ বা কোনো ইনফরমেশন সেটা থাকবে, ব্যাকগ্রাউন্ডের ডিজাইন তো টোটালটা জুড়েই হবে, আর ওইটা ফ্রন্টে কি ডিজাইন হবে, ব্যাকে কি ডিজাইন হবে, কয়টা পেজ হবে। যদি একটা ডকুমেন্ট সেটআপ করতে পারেন, ভিতরে যতগুলো পার্টি থাকুক না কেন, আমরা তখন কি করতে পারি, ডিজাইন করতে পারি। এই সবগুলো ডিজাইনই কি একই ক্যাটাগরির পড়ছে। তো এটা নিয়ে টেনশন করতে হবে না, জাস্ট একটা সেটআপ যদি আমরা করতে পারি, যেমন আমরা ফ্লেয়ার ডিজাইনের সেটআপ করতে পারি, আর ফ্লেয়ার ডিজাইনের সেটআপ, লেটার হেডের সেটআপ, ডায়েরি ডিজাইনের জন্য সেটআপ সব একই রকম। তো আমরা যদি A4 সাইজের নেই, সাপোজ লেটার হেড, কত নিলাম? ডিজাইনের ব্যাকগ্রাউন্ডটা কি ব্লিড পর্যন্ত টানবো? ব্যাকগ্রাউন্ডের ডিজাইন না, ব্লিড পর্যন্ত না, ব্লিড তো আলাদা। ব্লিড পর্যন্ত কেন টানবো? ব্লিড তো কাটা পড়ে যাবে। ব্লিড কেন দিচ্ছি আমরা? আমাকে একজন ব্লিড সম্বন্ধে বলেন, কেন ব্লিড দিচ্ছি? আমি A4 সাইজের একটা পেপার নিলাম, হোয়াইট কত, 8 ম্যাম ব্লিডটা হচ্ছে ডিজাইন থেকে কাটা পড়বে, বাদ যাবে। দেখেন, সাপোজ আমি যদি এই ট্রাইফোল্ড বুশিয়ারটা আপনাদেরকে দেখাই,
অথবা ধরেন এটাই দেখাই যে এটাই ডিজাইন হলো, অথবা এখানে এই যে এই A4 সাইজের যেটা ডিজাইন অর্ধেক যেটা ডিজাইন করেছিলাম এটাই দেখাই। তো এই ডিজাইনটা করার সময় এটার চারপাশে একটা ব্লিড ছিল। ব্লিডটা কেন বলছি, ব্লিড না রাখলে মাঝে মাঝে একটু এসে যাবেন, ভ্রমণে যাবেন, প্রেসে চলে যাবেন, ফকিরাপুর বা নিউ মার্কেটে যাই না শপিং করতে। এখানে এমন কেউ আছেন যারা নিউ মার্কেটে এখন পর্যন্ত যাননি? ওখানে অনেক প্রেস দেখতে পাবেন। তো প্লেটগুলো তারা কিভাবে সাজায়, এই প্রত্যেকটা ডিজাইন একটা কমান্ড দেয় যে পরপর প্লেটগুলো অনেক বড় বড় থাকে, যে এই পেজের পরে এই পেজটা এইভাবে থাকবে, অ্যাডজাস্ট করা থাকে, মানে ডিজাইনগুলো পরপর বসায় একটার পর একটা। কিভাবে বসাচ্ছে এরকম করে। এটা যদি প্লেট হয়, ধরে নিলাম এটা হচ্ছে প্রেসের প্লেট, তখন তারা কিভাবে কমান্ড দেয়, কম্পিউটার থেকে কমান্ড দিল যে পেজটার সাইজ কতটুকু, এই যে এতটুকু, এখানে সে বসালো। বসানোর পরে কমান্ডে কি আসে যে একটার পর একটা, ওই যে আমরা কপি করে বসাই না, তখন সে এইভাবে কপি করে করে বসায়, কপি করে করে এইভাবে কি করছে, বসাচ্ছে, একটার পর আরেকটা বসাচ্ছে। তো এই যে বসাচ্ছে মধ্যের যে ফাঁকাটুকু, এই ফাঁকাটুকুই হচ্ছে আমার ব্লিড। তখন তারা অ্যাডজাস্ট করে একটার সাথে আরেকটা কি করলো, লাগিয়ে লাগিয়ে বসাচ্ছে। তাহলে হবে কি, যখন এটা কাটিং হবে, প্রিন্ট হলো, প্রিন্ট হয়ে গেলে পেজটার মধ্যে টোটাল ধরেন 10টা লিফলেট প্রিন্ট হলো, অনেক বড় পেজ। প্রিন্ট হওয়ার পর এখন যখন কাটিং মেশিনে যাবে, কাটবে, কাটার সময় ব্লিডটা যেখানে শেষ হয়েছে এইখানে এসে সে হচ্ছে কাটবে, ঠিক এই ব্লিডটা যেখানে শেষ হয়েছে এখানে এসে কাটবে। তো ব্লিডটা না দিলে হতো কি, যখন কাটছে এই পেজ আর এই পেজ, এই দুইটা পেজের সে কিভাবে বুঝবে যে কোথায় জয়েন্টটা কোথায় কাটতে হবে, এই জন্য ব্লিড দেওয়া। আসেন আসলে প্র্যাকটিক্যালি না দেখলে বুঝতে পারবো না, প্র্যাকটিক্যালি কাজ করি তাহলেই বুঝতে পারবো। আর যারা টেক্সট করছেন, আমি আসলে একবার এখানে যাব টেক্সট দেখবো। ম্যাম একটু স্লো করে দেখান। নাহিদ হাসান কি বলে, আমার নেট প্রবলেম করছে, যখন তখন গায়েব হয়ে যেতে পারি। দেখেন নেটের কি সাহস, আজ তো মানুষকে গায়েব করে দিচ্ছে। আচ্ছা, যারা টেক্সট করছেন কেউ একজন দায়িত্ব নেন। মামুন হাসান, আপনি হচ্ছে কে কি টেক্সট করছে একটু আমাকে শোনাবেন। হ্যাঁ, আমরা এআই তে চলে যাই। আমি পেজ সেটআপ করে নিলাম, যে পেজের সাইজ কত 8.26 আর 11.69। তো অনেকে এইখান থেকে ব্লিড দিয়ে নেন, কারা কারা এখান থেকে ব্লিড ইউজ করেন? মামুন কি এখান থেকে ব্লিড ইউজ করেন? মৌ, মনি, আমি সাধারণত এখান থেকে ব্লিড ইউজ করি না, আমি ভিতর থেকে ব্লিড দিয়ে নেই। চাইলে আপনারা এখান থেকেও ব্লিড দিয়ে নিতে পারেন। ব্লিড কত দিলাম, 0.25। এক জায়গায় যদি দেই অটোমেটিক্যালি, এই যে এটাকে যদি আমরা তালা বলি, মানে সহজ ভাষায় মনে রাখার জন্য বললাম এটা একটা তালা, তালাটা এখন কি এখান থেকে যেভাবে সহজ হয় ম্যাম, যেভাবে ভালো হয় না না, যেভাবে ভালো হয় না এখান থেকে সহজ আমরা হয় বুঝতে না, পারবো। এখান থেকেও ইউজ করা যায়, আবার সেম কাজটা ভিতর থেকেও করা যায়, চাইলে আপনি এখান থেকেও করে নিতে পারেন। এই তালাটা যদি লক অবস্থায় থাকে, এক জায়গায় দিলেই অটোমেটিক্যালি কি হচ্ছে, 4টা প্লেসে চলে আসছে। আপনি এখান থেকে ব্লিড দিয়ে ক্রিয়েট করেন, তখন কি হবে, যে যে ডকুমেন্টটা নিচ্ছেন তার চারপাশে একটা ব্লিড চলে আসবে। এখন এখান থেকে আমি আর্টবোর্ডও বাড়িয়ে নিতে পারি,
তারপরে কাজ করতে পারি, আবার ভিতর থেকেও আর্টবোর্ড বাড়াতে পারি। কোন একটা ক্লায়েন্ট বলল যে আমার নতুন কোম্পানি, আমার 5টা ডিজাইন করতে হবে, কি কি এই ডিজাইনগুলো করতে হবে। তো তার জন্য আমাকে কি করতে হবে, আলাদা আলাদা আর্টবোর্ড নিতে হবে, এক একটা আর্টবোর্ডের মেজারমেন্ট এক এক রকম হবে। তো আমরা যেটা করি, আমরা ছোট্ট একটা আর্টবোর্ড নিয়ে নিই, কারণ আর্টবোর্ডটা আসলে এখানে মেইন ফ্যাক্ট না। আর্টবোর্ড এখানে আপনার মেইন ফ্যাক্ট না। ম্যাম আপনার স্ক্রিন প্রপারলি দেখা যাচ্ছে না ম্যাম। লোডিং হচ্ছে। ম্যাম বলেন। ম্যাম আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। বলেন। ম্যাম আপনি কি শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি, বলেন। আমি তো স্পষ্ট শুনতে পাচ্ছি আপনাদের কথা। ম্যাম আপনি কি শুনছেন আমাকে? ম্যাম আপনার ভিডিও হচ্ছে স্টিল পিকচার হয়ে আছে, মানে স্টিল পিকচার হয়ে। জি ম্যাম। জি ম্যাম। হ্যাঁ ম্যাম আপনার হচ্ছে স্ক্রিনটা স্টিল পিকচার হয়ে আছে, মানে কথা চলে যাচ্ছে আগে, ভিডিও আসতেছে অনেক পরে। আমি আসলে বুঝতেছি না যে মানে কথা চলে গেছে আগে, বাট ভিডিও এখনো সেই পর্যন্ত এসে পারে নাই। হ্যালো। হ্যাঁ শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা সবাই কি শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ ম্যাম, আমি তো শুনতে পাচ্ছি আপনার কথা। হ্যাঁ মানে কিন্তু ম্যামের কথা অনেক লেট আসতেছে, আমি সবাইকে দেখতে পাচ্ছি, সবার কথা শুনতে পাচ্ছি, কিন্তু ম্যামের কথা অনেক লেট আসতেছে, আর চলে যাচ্ছে ম্যামের কথা আগে, আর স্ক্রিন আসতেছে মানে হলো। আচ্ছা আমারও এমন হচ্ছে। হ্যাঁ তাহলে আমি ভাবতেছি যে আমার নেটে প্রবলেম নাকি, বুঝতেছি না এটা কি। এই যে এখন হচ্ছে ম্যাম ফুল স্টপ হয়ে আছে, মানে নড়ছে না চড়ছে না, কোনো কিছুই হচ্ছে না। আচ্ছা আমি কথা শুনতে পাচ্ছি না, আপনার কথা শুনতে পাচ্ছি না ঠিকঠাক। কেমন ঠিক আছে, আমি তো তাই দেখতেছি যে এই যে আমি স্টার কামালের কথা শুনতেছি, নাইটের কথা শুনতেছি, কার কথা শুনতেছি, ম্যামের কথা শুনতে পাচ্ছি না। ভাই আমিও তো ম্যামের আপনাদের কথা বোঝা যাচ্ছে না, কেটে কেটে আসছে, প্রপারলি বোঝা যাচ্ছে না, দেখা দেখা যাচ্ছে না। আমি মানে পিকচারটা যেভাবে আছে ঠিক সেভাবে নড়ছে না চড়ছে না। ম্যাম বলতেছে ব্লিড, আমি ব্লিড কোথায়, ব্লিড তো দেখি না। এখনো কথা শুনতে পাচ্ছেন না? এখন হ্যাঁ এখন তো শুনতে পাচ্ছি। আর এতক্ষণ তো আমি কোনো কথাই বলি নাই, শুনবেন কিভাবে? আমি আপনাদের পিকচার আসতেছে না, আগের কথা বলছিলেন, এখন আপনি জাস্ট মেসেজ দিলেন স্পিকার অফ করে, এটা বুঝতে পারছি, কিন্তু এর আগের কথা বলতেছে না। আচ্ছা ঠিক আছে, আমি একটু রিফ্রেশ দিয়ে নিই, একটু ওয়েট করেন। হ্যাঁ জি জি।
আচ্ছা আমি এক কাজ করি, আমি ভিডিওটা অফ করে দিই, হয়তো বা এমন হতে পারে ভিডিও অন থাকার কারণে আপনারা কথা শুনতে পাচ্ছেন না। এখন ঠিক আছে? জি ম্যাম, এখন ঠিক আছে। বাট এই যে আপনারা এতক্ষণ কথা বলছেন, তারপরে মামুন, নুর আলম, আপনারা যারা কথা বলছেন আমি কিন্তু কথা শুনছি। আমি ইচ্ছে করে কথা বলছি না যে আপনারা বলেন, আমি শুনি কি প্রবলেম হচ্ছে। বাট আমি যখন কথা বলছি আপনারা শুনতে পাচ্ছেন। আচ্ছা সমস্যা নেই। মাঝে মাঝে হচ্ছে, আর মেইনলি প্রবলেম বাইরে বৃষ্টি হচ্ছে, হয়তো বা নেটেরও প্রবলেম হতে পারে। হয়তো বা আমার এখানে নেট প্রবলেম অনেক উইক, যে কারণে আপনাদের ক্লাসে আসলেই প্রবলেমটা বেশি ফেস করে। ওকে চলেন। স্ক্রিন শেয়ার কমপ্লিট। স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি ওকে। তো এই যে আমি যখন ব্লিডটা নিয়ে নিয়েছি, চারপাশে একটা বর্ডার আসলো, রাইট? এই যে চারপাশে একটা রেড কালারের বর্ডার দেখতে পাচ্ছি। জি ম্যাম দেখতে পাচ্ছি। তো এই ব্লিডটা আমি কন্ট্রোল এন দিলাম। কন্ট্রোল এন দিয়ে আমি একটা নতুন ডকুমেন্ট ওপেন করব। তো এটা আমরা কি করেছি, ডকুমেন্ট নেওয়ার সময় হচ্ছে নিয়ে নিলাম, ব্লিডটা নিয়ে নিয়েছি। বাট আমি পার্সোনালি যখন কাজ করি তখন আমি ব্লিডটা দেই না, আমার ভালো লাগে না। আমি আমার কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি আসলে তখন কি করি না, আমি মেনলি আর্টবোর্ডও ঠিকভাবে নেই না। মানে আর্টবোর্ডটা কি করি, সাপোজ 7/5 আর হচ্ছে ব্লিড এখানে আমি 0 দিয়ে দেব, অটোমেটিক্যালি সবগুলা হয়ে যাবে। আচ্ছা একটু আমাকে জাস্ট একটা সেকেন্ড, 2টা মিনিট সময় দেন। আসসালামু আলাইকুম জাহিদ ভাই, কি এক প্রবলেমে পড়ছি বলেন তো। সব ক্লাস ঠিক থাকে, মানে এই যে সকালের ব্যাচে ক্লাস নিলাম কোনো প্রবলেম নেই, বা আমার এই গত 51-54 মানে গতকালকের ক্লাস তাদেরও কোনো প্রবলেম হয় না। বাট এই যে নতুন ব্যাচ যে দিলেন 28-30, মানে এই ব্যাচটাতেই সব প্রবলেম হচ্ছে কেন আমি ঠিক বুঝতে পারছি না। মানে এই ব্যাচটাতে আসলে আমার নেট, এখন তারা আমার কথা শোনে না, ভিডিও আগে আসে, মানে আমি কথা বলছি কেউ আমার কথা শুনতে পাচ্ছে না, কি এক হযবরল অবস্থা। আমি কি জানি, আমি বুঝতে পারি না। এইটাই আর কি, অনেকে ফ্রাস্ট্রেট হয়ে যাচ্ছে। আমার কাছে তো ভালো লাগছে না। আচ্ছা দেখেন তো, আপনি তো ক্লাসে আছেন, আপনি আমার কথা বুঝেন কিনা। আচ্ছা ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা ভিডিও অফ করে রাখলাম, আশা করি এখন ভিডিও অফ থাকলে হয়তো আপনারা কথা স্পষ্ট বুঝতে পারবেন, নেট অতটা ঝামেলা করবে না। চলেন, স্ক্রিন শেয়ার হয়েছে, দেখতে পাচ্ছেন? আমি কিছু শুনতে পাচ্ছি। ভাই আপনি এখন শুনতে পাচ্ছেন? থাকেন কিছুক্ষণ, হ্যাঁ 10-15 মিনিট থাকেন, এরপরে হয়তো বা প্রবলেমটা হবে। একটু দেখেন আসলে কি প্রবলেম হচ্ছে, আমি ঠিক বুঝতে পারছি না। আমি নিজেও ফ্রাস্ট্রেট হয়ে যাচ্ছি, অন্য কোনো ব্যাচে প্রবলেম হয় না, এই ক্লাসটাতে কেন এত প্রবলেম হয়। একটু থাকেন, ঠিক আছে ভাইয়া? আজকে এমনিতে একটু নেটওয়ার্কের সমস্যা। হ্যাঁ বৃষ্টি হচ্ছে আমার এখানেও, সকাল থেকে ধরেন 2বার কানেকশন চলে গিয়েছিল এখন। আচ্ছা থাকেন আপনি, একটু থাকেন। আচ্ছা নতুন দুইজন সেমিস্টার আসছে না? নতুন 2 জনের মধ্যে মনীষিলা আসছে, শিলামণি আর কি। আর একজন আসেনি? আর ফারিন যে, ও এখনো আসেনি। আচ্ছা আর শিলামণি এদের ঠিক আছে আপনি। লিস্ট আমি পাইনি। আর আরেকটা কথা ভাইয়া, সেটা হচ্ছে সকালে আমাকে কোশ্চেন করেছিল, তো ওরা মোটামুটি আর্ন করছে, মানে এই যে 3টা আমার সাথে যে এই গত লাস্ট উইক থেকে ওরা ক্লাস করছে,
একজন একটা কন্টেস্ট না ফাইবারে একটা কাজ পেয়েছে, এখন এই এন্ট্রিগুলো কে দিবে? আমি দেব মানে নাকি? কারণ হ্যাঁ, আপনি দিয়ে দিতেন। আমি কিভাবে দেবো? ওটা তো লক করা, লক করা আছে। আচ্ছা, আমি বলতেছি আপনাকে। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, আপনি কাছে নেন, আমি আছি। আচ্ছা, ওকে ভাই। তো আমি সচরাচর যে কাজটা করি, আমি নর্মাল একটা পার্ট নিয়ে নিই যে 7/5, এখানে কোনো ব্লিড নিই না, ক্রিয়েট যে এই যে এরকমটা ভাবে একটা নতুন ডকুমেন্ট নিয়ে নিচ্ছি। জাস্ট আমার একটা আর্টবোর্ড নেওয়া দরকার, আর্টবোর্ড নিচ্ছি। আমি আর্টবোর্ডে কোনো কাজ করি না, আমি আর্টবোর্ডটাকে একটু এই যে এইভাবে দূরে সরে রেখে একটা শেপ নিয়ে নেব, কারণ সেম কাজ একদম আমি এখানে যে কাজটা করছি সেম কাজ আপনি এখানেও করবেন। এখান থেকেও কি করলেন, একটা পেজ নেবেন, এইভাবে পেজ নেওয়ার পর এই যে ব্লিড অথবা সেফটি এরিয়া আপনি কি করছেন, নিয়ে নিচ্ছেন। সেম কাজ আমি আমার কাজের সুবিধার জন্য আমার কাছে মনে হয় যে এইভাবে আমার সুবিধা হচ্ছে, বাট এটা আপনাকে বুঝতে হবে যে কিভাবে কাজ করলে আপনার সুবিধা হবে। আমি কি বোঝাতে পেরেছি? বৃষ্টির দিনে অনেকের খিচুড়ি আচার দিয়ে খেতে পছন্দ, ভালো লাগে, বাট আরেকজনের কাছে খিচুড়ি ভালো নাও লাগতে পারে, তাই না? যে অনেকের এইভাবে ব্লিড নিয়ে মানটা নিয়ে নিলে সুবিধা হয়। আমার কাছে সুবিধা হচ্ছে যে আমি সেই একই শেপ নেব, এই রেক্টেঙ্গেল শেপ সিলেক্ট করলাম, ক্লিক, কত সাইজ নেব, যে 8.26 হচ্ছে ওয়াইড হবে, হাইট হবে 11.69, ওকে, শেপটা চলে আসবে। আমি এখন এই শেপটাকে ধরে এখানে কাজ করব। যে শেপটা নিলাম, নেওয়ার পর এখন ব্লিড কিভাবে দেব, চলে যাব অবজেক্ট, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ, অফসেট পাথ আসার পর প্রিভিউটা অন করে দেই। কতটুকু রাখতে চাই আমি? 0.125 পর্যন্ত রাখতে চাই। প্রিভিউ অন অফ করে দেখেন, এই যে জয়েন্টস, মিটার লিমিট, এগুলো আবার অন্য আরেকটা ফাংশন। এই সেফটি এরিয়া নেওয়ার সময় এটা হচ্ছে মিটারে থাকবে, আর মিটার লিমিট 4 পর্যন্ত থাকবে, যেহেতু 4টা পার্ট 4 পর্যন্ত থাকবে। ওকেতে প্রেস করি, আরেকদিন হচ্ছে দেখিয়ে দেব যে মিটার আর লিমিট ইউজ করে কিভাবে আপনি ডিজাইন করবেন। ব্লিডটা চলে আসলো। তো ব্লিডের কালারটা এমন একটা কালার হবে যে কালারটা আপনি আপনার ডিজাইনের মধ্যে ইউজ করবেন না। সাপোজ আমি আমার লেটার হেড বা যে ডিজাইনটা করছি ডিজাইনের মধ্যে হোয়াইট, ব্ল্যাক, রেড, ইয়েলো, গ্রিন, এই 4টা কালার বা এই 5টা কালার ইউজ করব। এখানে মনে করেন ধরে নিলাম এই পিঙ্ক কালারটা ইউজ হবে না, তাহলে আমি ব্লিডটার কালার কি দেব? ব্লিডটার কালার দেব হচ্ছে পিঙ্ক। মানে যখনই প্রেসের বা যারা প্রিন্টের আছে বা ক্লায়েন্ট আছে দেখলে বুঝে যাবে যে এই পিঙ্ক কালারটা এইখানে নাই, আমার ডিজাইনের মধ্যে নেই, দ্যাট মিন্স এটা হচ্ছে ব্লিড। আপনি এই কাজটাও করতে পারেন, অথবা Ctrl+5 অথবা রাইট বাটনে ক্লিক করে মেক গাইডস, তিনটার যে কোনো একটা করলেই, এই যে দেখেন আপনি এখানে যে ডিজাইনটা নিয়ে আসছেন, যে কাজটা করেছেন সেম কাজটা আমি এখানে করলাম। দুইটার মধ্যে কোনো ডিফারেন্স আছে? অবশ্যই ডিফারেন্স আছে। এটা হচ্ছে আর্টবোর্ডের বাহিরে, আর্টবোর্ড এখানে, আর এটা হচ্ছে আর্টবোর্ডের মধ্যেই করছি। সো আমার কাজ যখন কমপ্লিট হয়ে যাবে, সব কাজ কমপ্লিট, ধরে নিলাম যে সব কাজ কমপ্লিট, এখন আমার আর্টবোর্ডটাকে কি করতে হবে? বড় ছোট করতে হবে। কে বলতে পারবেন যে আর্টবোর্ড কিভাবে বড় ছোট করব? কে বলতে পারবেন? আর্টবোর্ড টুলস থেকে করা যায়। রাইট। আমি তখন কি করতে পারি যে আমার এই আর্টবোর্ড টুলস থেকে জাস্ট এই আর্টবোর্ডটাকে সিলেক্ট করব, টুলসটা সিলেক্ট করার সাথে সাথে আর্টবোর্ডের টুলস অপশন চলে আসবে, ট্রান্সফর্মটাকে অ্যাক্টিভ করব, হোয়াইট কত দেব? হোয়াইট হচ্ছে 8.26, হাইট কত ছিল? হাইট হচ্ছে 11.69, এন্টারে প্রেস করি, অটোমেটিক্যালি আর্টবোর্ড কি হয়ে যাবে?
আর্টবোর্ড হচ্ছে কত 8.26 ওয়াইড আর হাইট হচ্ছে 11.69। অটোমেটিক্যালি আর্টবোর্ড তখন আমি কি করতে পারি, যে আমি যে ডিজাইন করেছি ডিজাইনটাকে নিয়ে এসে সুন্দর করে এখানে আর্টবোর্ডে সেট করে দেব। বুঝতে পেরেছি? তো এখানে আপনার ব্লিড নেওয়া আছে। এখন আমার কি প্রয়োজন, সেফটি এরিয়া সিলেক্ট করেন, চলে যাই অবজেক্ট, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ, এখানে আসবো। সেফটি এরিয়া কত দেব, 0.25, এটা হচ্ছে সর্বনিম্ন। অবশ্যই মাইনাস দিতে হবে, কারণ কি এটা ভিতরে থাকবে। সো 0.25 হচ্ছে সর্বনিম্ন, আর আমরা সর্বোচ্চ কত দিতে পারি, 0.5, এটা হচ্ছে সর্বোচ্চ। এর বেশি দিলে আসলে আর ভালো লাগবে না দেখতে, তো আমরা একটা দিয়ে নিই। আমি 0.35 দিলাম, 35 দিয়ে যে আমি এতটুকু রাখতে চাচ্ছি সেফটি এরিয়া। ওকেতে প্রেস করব। এটাকে যদি আমি গাইডে কনভার্ট করতে চাই, সূত্র বলেন, গাইডে কনভার্ট করার সূত্র। একটু আগে বললাম, কন্ট্রোল 5। আমি যদি কোনো শেপকে, এটা কিন্তু একটা শেপ আছে, কোনো শেপকে কন্ট্রোল জেড গাইডে কনভার্ট করতে চাই, রাইট বাটনে ক্লিক করে মেক গাইডস, এই যে মেক গাইডস অথবা কন্ট্রোল 5, অটোমেটিক্যালি সেটা তখন কি হবে, এই যে গাইড হয়ে গেল। এটা আপনি যে কোনো শেপ নেন, এখানে এই শেপটাকেও কি করতে পারবেন, কন্ট্রোল 5 দিয়ে গাইড কনভার্ট করতে পারবেন। অথবা আপনি অন্য আরেকটা, যে স্টার মার্কের একটা শেপ নিলেন, এটাও কি আছে একটা শেপ, কন্ট্রোল 5 দিয়ে এটা কি হয়ে যাবে, গাইডলাইনে কনভার্ট হয়ে যাবে। ক্লিয়ার বিষয়টা? তো আমি আমার গাইডটাকে কন্ট্রোল 2 দিয়ে লক করে রাখলাম। এখন লেটার হেড ডিজাইনটা কি হবে, লেটার হেডের মধ্যে কি কি থাকবে, লেটার হেডের মধ্যে থাকবে লোগো, ফার্স্ট অফ অল লোগো। সেকেন্ড থাকবে কন্ট্যাক্ট ইনফরমেশন, মানে তার সাথে যোগাযোগ করার জন্য যা যা প্রয়োজন। কন্ট্যাক্ট ইনফরমেশন, লোগোর পরে কোম্পানি নেম। এই জিনিসগুলো মেনলি আমার লেটার হেডের মধ্যে থাকবে। তো চলেন একটা ডিজাইন করি সিম্পল। আমি আপনাকে এই জিনিসটা শেখাতে পারবো, কোনটা কিভাবে হয়, কত সাইজের হবে সেটা বলতে পারবো। ডিজাইন এখন আপনার উপর, যে আপনি কিভাবে ডিজাইন করবেন। তো চলেন একটা নর্মাল ডিজাইন করি। একটা শেপ নিয়ে নিলাম, এখান থেকে আমি আরেকটা শেপ নিই। রেক্টেঙ্গেল শেপে নিই, এতটুকু শিফট ধরে, ওকে। ডিরেক্ট সিলেকশন টুলটা সিলেক্ট করি, জাস্ট এতটুকু দিলাম। এটা কালারটা চেঞ্জ করে দেই, এই কালারটা দিলাম। কন্ট্রোল সি কপি করি, কন্ট্রোল বি ব্যাকে পেস্ট করে দিলাম। এটাকে জাস্ট একটু সাইজে বড় করি, শিফট ধরে রাখি।
কন্ট্রোল সি কন্ট্রোল বি ব্যাকে পেস্ট করে দিলাম, শিফট ধরে জাস্ট সাইজটাকে হালকা একটু বড় করব, এটার কালারটা দেব আর একটু ডার্ক কালার, ওকে। আবার কন্ট্রোল সি কন্ট্রোল বি ব্যাকে পেস্ট করে দিলাম, শিফট ধরে আমি আরেকটু সাইজটা বড় করব, এটার কালারটা কি করে দেব, আর একটু হালকা ডার্ক করে দেব। সিলেক্ট করি, প্রপার্টিসে চলে যাই, এখান থেকে এরকম একটা শেপ রাখলাম। তো ধরেন এই শেপটার মধ্যে আমি একটা লোগো বসাবো, লোগো তো এখন আমার নেই, যেহেতু লোগো নেই আমি নর্মাল একটা লোগো ডিজাইন করি। এই কালারটা দেব হচ্ছে হোয়াইট কালার, অল্টার ধরে আরেকটা কপি করি, এই যে ব্লিডের একটা অংশ বোঝাতে চেয়েছিলাম না, যে কেন ব্লিড দেওয়া হচ্ছে, ব্লিড গুলো কেন ইউজ করা হয়। আমার কথা কি শুনতে কষ্ট হচ্ছে? ঠিক আছে। তো এই যে যখন সাপোজ আপনি এই ডিজাইনটা করে দিলেন, এটাকে আমি ডিলিট করে দিই, এই ডিজাইনটা আপনি করে দিলেন, ক্লায়েন্টকে দিয়ে দিলেন, ক্লায়েন্ট যখন প্রেসে নিয়ে যাবে বা প্রিন্ট করতে পাঠাবে, প্রিন্টের লোকেরা কি করবে, এটাকে কপি করবে। আপনি কোনো ব্লিড দেননি, এখানে কোনো ব্লিড দেননি, ওরা অল্টার ধরে কপি করলো একটাকে আরেকটার পর পর, কারণ সবাই চেষ্টা করে যে কত কমে ডেলিভারি দেওয়া যায়, কত কমে কাজটা করা যায়। মানে যারা প্রেসে কাজ করে তারা চেষ্টা করবে কি যে একটু চাপায়া চাপায়া যদি মানে কাছাকাছি রেখে একটু কাগজটাকে বাড়ানো যায়, যে মনে করেন ওদের কাছে পেজ আছে এরকম, ধরে নিলাম ওদের প্লেটটা হচ্ছে এইটা, যে ওদের টোটাল প্লেট এইটা, এই প্লেটটাকে ওরা ফার্স্টে কি করে ভাগ করে, যে কাগজের আপনার যে ডিজাইনের সাইজ কতটুকু, যে আপনার ডিজাইনে ধরেন 8x6 হচ্ছে ডিজাইনের সাইজ বা যে পেজটা আছে পেজের সাইজ, তো এই প্লেটটার মধ্যে 8x6 এর পেজ কতটুকু বসালে, ধরেন 8x6 হচ্ছে, আমি ধরে নিলাম এতটুকু, তো এই পেজটাকে যখন বসাবে, বসানোর পরে টোটাল কয়টা ল্যান্ডস্কেপে বসানো যাবে, কয়টা হরিজন্টালি বসাবে, বসানোর পরেই তো ওরা হিসেব বের করে যে খরচ কত করে পড়বে, এক একটা পেপার বা বিজনেস কার্ড যে ডিজাইন করে, ডিজাইনের পরে যখন প্রিন্ট হয়, প্রিন্টের পর খরচ কত হবে সেটা কিন্তু তারা হিসাব করে কি করে বের করে, এইভাবে যে একটা প্লেটের মধ্যে কয়টা পেজ বসানো যায়। তো যখন আপনি এই ডিজাইনটা করে দিবেন, কোনো ব্লিড যদি না দেন, আমি এটার কালারটা একটু চেঞ্জ করে দিই, যে আপনি এই ডিজাইনটা করেছেন, ডিজাইনটা করার পরে এটা যখন প্রিন্টে যাবে, অল্টার ধরে তারা কি করবে, জাস্ট কমান্ড দিবে, আমি তো এখানে কপি করে দেখাচ্ছি, অল্টার ধরে কপি করছে, আর ওরা কমান্ড দিবে যে এটা হচ্ছে তার প্লেট, প্লেটের মধ্যে এতগুলো ডিজাইন পাশাপাশি বসবে, এতগুলো ডিজাইন লম্বালম্বি বসবে, অটোমেটিক্যালি সব সেট হয়ে যাবে। কিভাবে, যে এইভাবে বসবে, দেখেন একদম পারফেক্টলি বসলো। তো এখন এইখানে আপনি যদি ব্লিড না দেন, ধরে নিলাম এই সবগুলো সে কি করলো, এইভাবে বসিয়ে ডিজাইন করলো, এই যে দেখেন একটু কাগজ এখানে বেঁচে গেল। তো তারা চেষ্টা করে এই কাগজটুকু যাতে না বাঁচে, কারণ এই যে বাড়তি কাগজটুকু বাদ গেল, কাটা পড়ে যাবে, এক্সট্রা খরচ। ব্লিড যদি না দেই, ব্লিড না দেওয়ার ফলে যখন এটা কাটবে, একদম এই মুখে মুখে কাটতে গিয়ে এমন হয় যে আপনার ডিজাইনের একটুখানি কাটা পড়ে গেছে, দ্যাটস ওয়াই আমাদেরকে কি করতে হয়, ব্লিড দিয়ে দিতে হয়। সো ব্লিড দিয়ে দিলে যেটা সুবিধা হচ্ছে
যে আমার ডিজাইনটা আর কি হবে না, কাটা পড়বে না। ওই ব্লিডটা কি করে নিবে, ডিজাইনটাকে সেভ করবে। যে ব্লিড দিলে, আমি এটা যদি ব্লিড দেই, ধরেন এতটুকু ব্লিড দিয়ে দিলাম, কালারটা দিলাম রেড, তখন সে এটাকে এইভাবে বসাবে। বসানোর পরে এটাকে হচ্ছে সেইভাবে কমান্ড দিবে, ঠিক এটা মুখে বসালো, কন্ট্রোল ডি, এখানে আসার পর এটা তার এক্সট্রা, এটা এখানে বসানো যাবে না। তখন সে এইভাবে ওকে কি করবে, কন্ট্রোল ডি। যে এখন যদি কাটিং মেশিনে কাটে, কাটিং মেশিনে কাটার সময় ঠিক এই ইয়েলো কালার যতটুকু আছে ততটুকু রাখবে। কাটিং মেশিন কেটে কেটে ইয়েলো কালারের মধ্যেটুকু থাকবে, আর রেড কালারের যা যা দেখা যাচ্ছে রেড কালারটুকু সব বাড়তি, এগুলো সব বাদ করবে। সো ব্লিড না দিলে এই প্রবলেমটা হবে। আর ডিজাইনটা আসলে কোথায় হবে, আপনার এই যে রেড কালারের যে পার্টটুকু দেখা যাচ্ছে, এই পার্টটুকু তো বাদ, কাট হয়ে এই রেড কালারটুকু ফেলে দিবে, থাকবে কি ইয়েলো কালারটুকু। তাহলে ব্যাকগ্রাউন্ডের ডিজাইন কি এই ইয়েলো কালারটুকুর ভিতরে করতে হবে, রেড কালারের কলার বা ব্লিডে করার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, তো আমি এরকম একটা শেপ দিলাম, দেওয়ার পর ধরেন নিচে আর একটা ডিজাইন দেব, কেমন এমন একটা ডিজাইন দেই, এতটুকু একটা ডিজাইন দিলাম, একটা লাইন টানি, অল্টার ধরে নিয়ে যাই, কন্ট্রোল ডি ডি, এটাকে একদম লাস্ট পয়েন্টে নিয়ে আসি, সবাইকে সিলেক্ট করি, অ্যালাইনে চলে যাই, হরিজন্টাল অ্যালাইন করে দিলাম, সিলেক্ট করি একে, শেপ বিল্ডার টুলটা এই লাইনগুলোকে সিলেক্ট করি, আর এই শেপটাকে সিলেক্ট করলাম। পাথফাইন্ডার কোথায় আছে, এই যে পাথফাইন্ডার, পাথফাইন্ডার থেকে আমি ডিভাইড করে দিলাম, কন্ট্রোল শিফট জি, কালার অ্যাপ্লাই করব। সাপোজ এটার কালার দিলাম এই কালারটা, তারপরেরটার কালার দিলাম এইটা, এরপরেরটার কালার দিলাম এই কালারটাই, বাট অপাসিটি একটু কমিয়ে দিই, পরেরটার কালার দিলাম ধরেন এই কালারটাই, বাট অপাসিটি আর একটু কমিয়ে দিই 60, এরপর একটা কালার দিলাম এইটাই, বাট অপাসিটি দিলাম 40। এরকম একটা ডিজাইন। এরপর হচ্ছে লোগো লাগবে, আমি একটা লোগো ছোট্ট করে ডিজাইন করি, শিপ ধরে রাখলাম, অল্টার ধরে এটাকে একটা কপি করি, এই দুজনকে কপি করি, আবার চারজনকে সিলেক্ট করি, একটু শিফট ধরে ঘুরিয়ে দিই, ধরে নিলাম এটা একটা লোগো, কন্ট্রোল জি গ্রুপ করে দিই, এটাকে নিয়ে যাই এখানে,
এখানে বসিয়ে দিলাম, আর এখানে দিলাম কোম্পানি নেম। ম্যাম আমার নেটটা কি একটু একটু দেখে দিলে ভালো হতো। কে শিলামণি? জি ম্যাম আমার নেট লেগেছিল তো। আচ্ছা, কি কতটুকু দেখেননি? ম্যাম আপনি যে ডকুমেন্টস নিয়েছিলেন লোকোর জন্য আর কি বুঝতে দেখেছি। লোগোর জন্য ডকুমেন্টস? আচ্ছা, এট ফার্স্ট হচ্ছে আমরা কি করেছি যে এই ডকুমেন্ট নেওয়াটা বুঝেছিলেন, শেপটা নিলাম, শিলামণি? জি ম্যাম আপনি শুধু একটা ডকুমেন্টস নিয়েছিলেন তখনই আর কি চলে গেছিলেন এটা। আচ্ছা ঠিক আছে, আমরা হচ্ছে এই একটা ডকুমেন্টস নিয়েছি। ডকুমেন্ট নেওয়ার পর ডকুমেন্টটা কি সাইজের ছিল? ডকুমেন্টটা ছিল 8.26 আর হচ্ছে 11.69। এটা ছিল আমার ডকুমেন্ট। এই ডকুমেন্টটা যখন আর্টবোর্ড নেব, ব্লিড তো নিয়ে নিলাম, চারপাশে একটা ব্লিড থাকবে। যদি ব্লিড তখন না নেন, পরবর্তীতে এসে অবজেক্ট, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ, এখানে আসবেন। এখানে হবে 0.25। প্রিভিউ অন অফ করে দেখেন, ওকেতে প্রেস করবেন। প্রিভিউ অন অফ করে দেখি, ঠিক আছে, ওকে করব। আপনি চাইলে এটাকে শেপেও রাখতে পারেন, শেপে না রেখে Ctrl+5 দিয়ে কি করতে পারেন, গাইডলাইনে কনভার্ট করে নিতে পারেন। তো ব্লিড হয়ে গেল। এখন আমার দরকার কি, সেফটি এরিয়া। আবার সিলেক্ট অবজেক্ট, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে চলে যাব অফসেট পাথ, -0.25। এটা হচ্ছে সর্বনিম্ন স্ট্যান্ডার্ড সেফটি এরিয়ার, এটা হচ্ছে সর্বনিম্ন। আর 0.5 হচ্ছে সর্বোচ্চ, এর বেশি দিলে আবার ভালো লাগে না। সো এর মধ্যে রাখবো আমরা, বাট কাস্টমার ইজ অলওয়েজ রাইট। কাস্টমার যদি বলে যে না এখানে 0.5 না বা 2 কিছুই না, এখানে হচ্ছে 2 ইঞ্চি, মানে এতখানি জায়গা আমার সেফটি রাখবে, আমি শুধু এতটুকু জায়গায় লিখতে চাই। ধরেন আপনি একটা ইনভাইটেশন কার্ড বানাবেন, এই যে ফ্লেয়ার ডিজাইন, লেটার হেড, নোটপ্যাড, ডায়েরি ডিজাইন সব কিন্তু একই ক্যাটাগরির। ইনভাইটেশন কার্ডের শুধু এতটুকু জায়গায় টেক্সট হবে, বাকি সব জায়গায় কি হবে, ডিজাইন হবে, ব্যাকগ্রাউন্ড ডিজাইন। তখন আপনি সেফটি এইভাবে কমিয়ে নিলেন। তো যেহেতু লেটার হেড, লেটার হেডের জন্য আমরা আমি 3.5 দিয়ে কাজ করি। আমি 3.5 দিয়ে ওকে করলাম। এটাকে আমি গাইডে কনভার্ট করব Ctrl+5 দিয়ে। এতটুকু কাজ আপনি, আমি, যত ডিজাইনার আছে সবার সেম, সবাই এই কাজটুকু করবে, মাস্ট বি। মানে আটা ময়দা সুজি সবাই এইভাবে নিয়ে আসবে। নিয়ে আসার পরে এখন কেউ ওই যে বললাম না ডোসা বানাবে, কেউ বা ফ্লাফি কেক বানাবে, কেউ হয়তো বা তেলের পিঠা বানাবে, এইরকম আর কি। তো লেটার হেড ডিজাইন,
এগুলো হচ্ছে লেটার হেড। বাজারে আমরা কিনতে পাই নর্মাল। আচ্ছা, কেউ কি ছোটবেলায় এই যে চিঠি লেখার জন্য যে বাবা মারা যখন আগে চিঠি লিখতো, এরকম কেউ পেয়েছেন? যে ছোটবেলায় যখন চিঠি লিখতো তখন পেট খাতা কিনতো চিঠি লেখার জন্য, দেখেছেন কেউ? জি ম্যাম, জি ম্যাম। ছোটবেলায় আমরা দেখতাম যে আব্বু আম্মু বা নানু নানুকে যখন নানা নাকি চিঠি লিখতো তখন ওই যে এক ধরনের কাগজ কিনে নিয়ে আসতো স্টেশনারি দোকান থেকে, মানে লাইব্রেরি থেকে, চিঠি লেখার জন্য। ওগুলাকে আমরা কি বলতাম? চিঠির প্যাড। সেম, এটা হচ্ছে কোনো একটা নির্দিষ্ট কোম্পানির জন্য থাকবে পরিচিতি, ব্র্যান্ডিং। তো ডিজাইনগুলো কি হবে? যত ডিজাইন আপনি দেখবেন, ডিজাইনের মধ্যে শুধু থাকবে লোগো উইথ কোম্পানি নেম আর হচ্ছে কন্ট্যাক্ট ইনফরমেশন। এই দুইটা জিনিস ছাড়া আর কিছু পাবেন না। এই যে ভিতরে ডেমো দেখা যাচ্ছে, এগুলো সব ডেমো লেখা। এগুলো জাস্ট ডেমো লেখা যে আপনি এই জায়গাটায় লিখতে পারবেন। আর এই যে ডিজাইনগুলো হচ্ছে এক এক ডিজাইনার এক এক ভাবে ডিজাইন করবে। এই ভিতরে যে লেখাগুলো, এগুলো ডেমো লেখা, যে কাউকে চিঠি লিখছে বা কারোর কাছে কোনো অ্যাপ্লিকেশন করছে, এটা আর কি সে ডেমো দেখিয়ে দিল। বাট সব ডিজাইনের মধ্যেই পাবেন লোগো, কোম্পানির নাম, আর হচ্ছে এই যে কন্ট্যাক্ট ইনফরমেশন, ফোন নাম্বার, ইমেল আইডি, ওয়েব অ্যাড্রেস, এগুলা। তো ডিজাইন আসলে কিভাবে করবেন সেটা আপনি জানেন, আপনি ভালো জানেন। তবে আমি একটা ইনফরমেশন দেব, চেষ্টা করবেন সিম্পল ডিজাইন করার জন্য, মিনিমাল ডিজাইন যেটাকে বলে। সিম্পল, বেসিক এবং দেখেই যাতে আই ক্যাচি হয়, মন জুড়িয়ে যায়, এরকম ডিজাইন করবেন। সব ক্লায়েন্ট পছন্দ করবে। চেষ্টা করবেন মিডলের জায়গাগুলো বাঁচিয়ে রাখার জন্য। সাপোজ আমি যদি আপনাদেরকে দেখাই, এই ডিজাইনটা দেখেন। এই ডিজাইনটার মধ্যে ডিজাইন, লোগো, ইনফরমেশন এইখানে অর্ধেক। আমি যদি এটাকে 4 ভাগ করি, 4 ভাগের উপরি পার্টে 1 ভাগ, নিচের পার্টে 1 ভাগ। এই যে ইয়েলো আর ব্ল্যাকটা নষ্ট করেছে কাগজ, সে শুধু কতটুকু লিখতে পারবে? এই জায়গাটুকুর মধ্যে লিখতে পারবে। তো এইটা ভালো লাগছে নাকি যেটা আরো সিম্পল? যেমন ধরেন এই ডিজাইনটা দেখেন, যে এটার মধ্যে সে কি করেছে, জাস্ট উপরের দিকে সব এতটুকু জায়গা রেখেছে আর বাকি নিচের জায়গাটুকু সব খালি, যে আপনি এই জায়গাটুকুতে কি করতে পারবেন? লিখতে পারবেন। সিম্পল ডিজাইন দেখে কি হবে, যে খুব সিম্পলি জাস্ট দুইটা শেপ দিয়ে সে একটা ডিজাইন কমপ্লিট করে ফেললো। জাস্ট একটা শেপ দিয়েছে, গ্রিন কালারের লোগো বসিয়েছে, ইনফরমেশন, একটা জলছাপ দিয়ে, যে মিডলের এই জায়গাটুকুতে আপনি কি করতে পারবেন? লিখতে পারবেন। কোনো ডিজাইনের মধ্যে আবার কি থাকে? জলছাপও থাকে, মানে লোগোটাকে বসিয়ে অপাসিটি কমিয়ে দেয়। এই ডিজাইনটা আসলে আপনি করবেন। ডিজাইন সেন্স, কালার সেন্স, এগুলো আপনাকে গ্রোথ করতে হবে। যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনি এই সম্বন্ধে জানতে পারবেন। বুঝতে পেরেছি? পারবো। আচ্ছা, তো আমরা একটা ছোট্টখাটো ডিজাইন করছিলাম, আপনি এই পর্যন্ত দেখেছেন। চলেন আমরা এখন ডিজাইনে চলে যাই। আমি কি করেছি, যে একটা ছোট্ট একটা শেপ নিয়েছি, লোগোর আইকনটা বসালাম, কোম্পানি নেম রাখলাম এখানে, আর এখানে আমি ইনফরমেশন রাখতে চাচ্ছি। সাপোজ আমি এই ইনফরমেশনটাকে কি করলাম, ক্যারেক্টারে চলে যাই। কত থাকবে? যে আমি 15 পিটি দিয়ে দিলাম। প্যারাগ্রাফে চলে যাই, রাইট অ্যালাইনমেন্ট, সার্চ করে দেই ব্ল্যাক, এটাকে নিয়ে যাই, যে এটা হচ্ছে আমার কন্ট্যাক্ট ইনফরমেশন। কন্ট্যাক্ট ইনফরমেশনে কি থাকবে? এখানে দিলাম ফোন নাম্বার, যেটা হচ্ছে অথবা এইভাবে না দিয়ে আমি এইভাবে দিই, যে +880 তারপরে এটা দিলাম ধরেন জিমেল আইডি, যে কি দিলাম, ABCD
gmail.com। এটা ধরেন দিলাম অ্যাড্রেস দিলাম যে এত বাই এ কমা এরকম একটা নির্দিষ্ট একটা ডিজাইন থাকলো। এখানে আপনি আইকন বসাতে পারেন, দিতে পারেন। ক্লায়েন্ট যদি বলে আমার আইকন দিতে হবে, আপনি আইকন দেখালেন। দেখানোর পরে এখন ডিজাইনার কি করা যায়, আমি এখানে একটা শেপ নিয়ে আসি ছোট্ট করে। এখান থেকে আমি এই পর্যন্ত একটা শেপ দিলাম। শেপের কালারটা দেব হচ্ছে এই কালার। এতটুকু দিলাম যে আমি আমার ক্লায়েন্টের জন্য এতটুকু ডিজাইন করলাম। যে আমি ক্লায়েন্টকে কি করলাম, এই ডিজাইনটা করে দিলাম। আমার ডিজাইন কমপ্লিট। ডিজাইন যখন কমপ্লিট হয়ে যাবে সবাইকে গ্রুপ করব। গ্রুপ করার পর ক্লায়েন্টকে তো অবশ্যই আমি দেখাবো, তার থেকে তো নিতে হবে যে আমার ডিজাইনটা ঠিক আছে কিনা, আপনি যা যা চেয়েছেন সব ঠিক আছে, বা এই ডিজাইনটা আপনার কাছে ভালো লাগছে কিনা। সে হয়তো বা এডিট দিবে যে না ফন্টটা ছোট হয়ে গেছে। আচ্ছা, এখানে ফন্টের ব্যাপারে আসি। বিজনেস কার্ড যখন আপনারা করেছিলেন, বিজনেস কার্ডের কোন ফন্ট কত হবে জানা আছে? কেউ একজন বলেন। আমান, সাপোজ আপনার নাম কত পিটি হবে, মানে 11 হতে পারে সর্বোচ্চ 10 থেকে 12। আচ্ছা, ওকে। স্ট্যান্ডার্ড হচ্ছে আমরা 10 থেকে 18 এর মধ্যে রাখতে পারি। ইনফরমেশন 6 থেকে 8 বা 10, 6 থেকে 8 বেশি হয়ে যায়। নাম এটা ফন্টের উপর ডিপেন্ড করে, রাইট? ফন্টের উপর ডিপেন্ড করবে, বাট হাইলাইটের বিষয় হচ্ছে আপনার নাম, ডেজিগনেশন, ইনফরমেশন সবকিছু হাইলাইটের বিষয়। তো আপনার নামটা যত পিটি দেবেন, যত পিটি হবে নাম, তার থেকে ছোট হবে ডেজিগনেশন। ডেজিগনেশনের চেয়ে ছোট হবে কি ইনফরমেশন। এই জিনিসটা জানি। ওকে, তাহলে আর প্রবলেম হওয়ার কথা না। শিলামণি, নাম যে সাপোজ আপনি নাম দিলেন 12 পিটি, তাহলে আপনার ডেজিগনেশন অবশ্যই তার থেকে ছোট হবে। কত হবে? মিনিমাম 2 থেকে 3 পিটি ছোট দিবেন। সাপোজ 9 বা 10। আর ডেজিগনেশন যদি 9-10 এর মধ্যে থাকে, ইনফরমেশন তার চেয়ে আবার এরকম 2 থেকে 3 পিটি ছোট দিবেন। তাহলে একটা সামঞ্জস্য থাকবে, দেখতে ভালো লাগবে। সব যদি একই রকম হয়, যে একই ফন্টের একই রকম, মানে একই ফন্ট ঠিক আছে, মানে একই সাইজের, দেখতে কিন্তু ভালো লাগবে না। তো এই ডিজাইনটা যখন আমি আমার ক্লায়েন্টকে দেখাবো, ক্লায়েন্ট আমাকে এডিট দিতে পারে যে এটা এইভাবে না এইভাবে করেন, বা এই কালারগুলো ভালো লাগছে না, অন্য একটা কালার আর একটু গাঢ় করেন, এই সেই অনেক এডিট দিতে পারে। কমপ্লিট হয়ে যাবে যখন আপনি বুঝতে পারবেন বলতে কনফার্ম হবেন যে ওকে ফাইনাল ডিজাইন তোমার ফাইনাল, আমাকে দিয়ে দাও, প্রিন্ট। সে প্রিন্ট করবে, আমি গ্রুপ করব। গ্রুপ করার পর আপনি তো এই ডকুমেন্টটাকে সেভ করেছেন, সেভ করে রাখবেন। সেভ করার পরে এইটাকে 2টা করবেন। এই ডকুমেন্টটাকে কয়টা করবেন? 2টা পার্টে ভাগ করবেন। সাপোজ আপনি একটা বিজনেস কার্ড, অথবা ধরে নিলাম যে একটা ব্রোশিয়ার ডিজাইন করলেন, সেভ করলেন, নাম দিলেন ব্রোশিয়ার ফর এলইটিপির জন্য একটা ব্রোশিয়ার ডিজাইন করলেন। ওইটাকে 2টা এআই ফাইল করবেন। কিভাবে? যে আমি যখন এটাকে Ctrl+S দিয়ে সেভ করলাম, সেভ করে ডেস্কটপে রাখি, সেভ। সেভ করার সময় অবশ্যই একটু ছোট ফন্টে সেভ করব,
কারণ আপনি সিসি ব্যবহার করছেন, বাট আপনার ক্লায়েন্ট যেখানে প্রিন্ট করবে তার কাছে এই সফটওয়্যারটা নেই, ওনার কাছে আছে ইলাস্ট্রেটর 10। ওপেন করলে কি হবে, কিছু কিছু ফন্ট মিসিং হতে পারে, ফন্ট মিসিং হয়ে যাবে বা কিছু শেপও মিসিং হতে পারে। সো আমরা এটাকে ছোট ফন্টে সেভ করব। ওকে, সেভ করে দেই। ওকে, এটা কমপ্লিট। এটাকে কি করবেন, আপনি দুইটা পার্টে ভাগ করবেন। ডেস্কটপে চলে যাই। এই যে লেটার হেড ডিজাইন, একটা হলো কন্ট্রোল সি কপি করে এখানে আরেকটা কন্ট্রোল ভি পেস্ট করে দিবেন। এইটা হবে এডিটেবল, মানে এই ফন্ট এটা যা আছে তাই থাকবে, জাস্ট আপনি আপনার সুবিধার জন্য যে কাজগুলো করবেন। এটা হবে এডিট ফাইল, এডিটেবল, এটা কিন্তু আমাদের জন্য, এটা হবে এডিটেবল। আর আরেকটা যে করলেন কপি, সেটাকে নাম দিবেন কি, প্রিন্টেবল। কেন আমরা এই কাজটা করি, সাপোজ আপনি একজন ক্লায়েন্টের কাজ করলেন, এই প্রবলেমটা আমরা লোকাল মার্কেটে কাজ করলে ফেস করি। ক্লায়েন্টে ধরেন এই একটা কিছু ডিজাইন করলেন আপনি, 2 দিন পরে বা ধরেন 2 মাস পরে এসে বললো কি আমার ওই যে ওই ফাইলটা ছিল না, বা আমার এই ডিজাইনটা একটু এডিট করে দেন, আমার ইনফরমেশন যে ভিতরে কোনো একটা ইনফরমেশন এটাকে একটু চেঞ্জ করে দেন। যদি আমরা সরাসরি এই ফাইলটাকেই প্রিন্টের জন্য কনভার্ট করে ফেলি, তারপরে কিন্তু এডিট করতে অনেক প্রবলেম হয়ে যায়। দ্যাটস ওয়াই আমরা কি করি, দুইটা ফাইলে কনভার্ট করি। একটা হচ্ছে এডিটেবল, মানে এটা আমি চাইলে পরবর্তীতে এডিট করব, আর প্রিন্টেবল যেটা, এইটাকে এখন আমি ওপেন করব। এই ফাইলটাকে এখন কি করব, ওপেন করব। আমি শিওর কনফার্ম করেছে যে হ্যাঁ তোমার ডিজাইন কমপ্লিট, সব ঠিক আছে, আমাকে এখন দিয়ে দাও, এটা আমি প্রিন্টে পাঠাবো। সবাইকে কি করবেন, শেপে কনভার্ট করে দিবেন। শেপে কনভার্ট করব কিভাবে, টেক্সটগুলোকে কনভার্ট করার জন্য রাইট বাটনে ক্লিক করে ক্রিয়েট আউটলাইন্স, সেটা হচ্ছে টেক্সটকে কনভার্ট করার জন্য, অথবা টেক্সটকে সিলেক্ট করে টাইপ থেকে এই যে এখানে ক্রিয়েট আউটলাইন্স, অথবা সূত্র কন্ট্রোল শিফট ও, যে কোনো কিছু করার পরে করতে পারেন। আর আরেকটা অপশন আছে, সবাইকে একসাথে সিলেক্ট করবেন, চলে যাবেন অবজেক্ট থেকে এক্সপান্ড। এটা করলে কি হবে, আর ধরে ধরে কাউকে করতে হবে না, একবারে সবাই শেপে কনভার্ট হয়ে যাবে। এই যে দেখেন সবগুলো যত স্ট্রোক ছিল, যা যা ছিল সব শেপে কনভার্ট হয়ে গেছে, এই যে প্রত্যেকটা শেপে কনভার্ট। এটাকে কন্ট্রোল এস সেভ করে দিয়ে এই যে লেটার হেড ডিজাইন প্রিন্টেবল, এই প্রিন্টেবল ফাইলটা হচ্ছে আপনি আপনার ক্লায়েন্টকে দিবেন, এডিটেবল ফাইলটা নিজের কাছে রেখে দিবেন। যে সে যদি 2 বছর পরেও আসে, 2 বছর পরে এসেও যদি বলে যে আমার এই ডিজাইনটা একটু যদি এডিট করে দিতা, আমার এই নামটা যদি, আমার অ্যাড্রেসটা চেঞ্জ হয়ে গিয়েছে, জাস্ট আমার সব ঠিক থাকবে, শুধু অ্যাড্রেসটা চেঞ্জ করে দাও। তো প্রিন্টেবল ফাইল থাকলে তখন কি হবে, ওই যে যা যা টেক্সট লিখেছিলেন সব আবার ডিলিট করে দিয়ে আবার নতুন করে লিখতে হবে, প্যারা। আর এডিটেবল ফাইল থাকলে জাস্ট যাবেন টেক্সটের জায়গায় বসিয়ে, আপনার একটু ডাবল কাজ করতে হবে, কি দুইটা ফাইলে কনভার্ট করতে হবে। ক্লিয়ার? সেটা ক্লিয়ার? সারোয়ার কামাল এখনো কি গ্রামে আছেন নাকি ঢাকা আসছেন? ঢাকাতেই আছেন? আচ্ছা ঠিক আছে। এখন আমাকে বলেন, এই যে লেটার হেড ডিজাইন করলাম, লেটার হেড ডিজাইন, নোটপ্যাড ডিজাইন, ফ্লেয়ার ডিজাইন, এইমাত্র আসতে পারলেন? আপনি যখন গ্রিড দিয়েছিলেন, গ্রিডের কথা যে বলছিলেন, তখন আমার কারেন্ট চলে গেছে, দক্ষিণখানে আবার এখন ঢুকলাম। কি এক মুসিবত বলেন তো, কারণ যায় আসে কি যে প্রবলেম ফেস করতে হচ্ছে।
ফ্লেয়ার ডিজাইন করতে পারি সারোয়ার? জি ম্যাম, ফ্লায়ার ডিজাইন তো করছিলাম আচ্ছা 11/8.5। ফ্লেয়ার ডিজাইনের চেয়ে লেটার হেড ডিজাইন আরো সহজ, এখানে কোনো কষ্ট করতে হবে না, ফ্রেশ নিট অ্যান্ড ক্লিন রাখবেন। আমি আমার ক্লায়েন্টের জন্য এতটুকু জায়গা রাখছি, এই জায়গা জুড়ে এখন তুমি যা খুশি লেখো, রচনা লিখো, যা খুশি এখানে লিখতে পারবা। এই যে এতটুকু ডিজাইনগুলো আরো সহজ হয়, যত বেশি স্টাডি করব দেখব, যত ডিজাইন বেশি দেখবেন তত কি হবে, ডিজাইন সেন্স বাড়বে। এই ডিজাইন সেন্স আমি আপনাদেরকে গড়ে দিতে পারবো না, বাট আপনারা নিজেরা করতে পারবেন যত বেশি ডিজাইন করবেন। এই যে অবসর সময়গুলো বসে থাকি, অবসর সময়ে বসে না থেকে একটা দুইটা ডিজাইন করতে হবে। ম্যাম 10 টাকা কোনো সুযোগ নেই ম্যাম। তাই নাকি? কে বলে? জি ম্যাম, দেখবেন ম্যাম ভার্সিটিতে একটা মেয়ে আছে ম্যাম, সারাদিন চালাইবেন। কালকে অ্যাসাইনমেন্ট দিছি ম্যাম, হয় নাই, আজকে আবার ঠিক করে দিছি ম্যাম। ম্যাডামরা একটু পাজি হয় তাই না সারোয়ার? শুধু খাটায়। এইটাই ম্যাম, আপনি আমার মাইন্ড করেন না ম্যাম। আজকে ইমেজ ট্রেসিং করতে গেছি, ওই আমাদের ওইগুলো প্রোডাক্ট ডেভেলপমেন্ট আছে না ম্যাম, জি তো ইমেজ ট্রেসিং করতে গিয়ে ম্যাম একটু ঝামেলা হয়েছে আর কি। ব্ল্যাক এন্ড হোয়াইট এ করছি ম্যাম, আবার ওই কালার যোগ করছি, তো ম্যাম একটু ঝামেলাই হয়েছে ফার্স্ট টাইম। আমি ম্যাম আপনাদেরকে আমি একটা কাপড়ের রিকোয়েস্ট, মধ্যে ফেব্রিক চয়েস যে এড করে একটা কাপড় ডিজাইন করার পর ওখানে যে ফেব্রিক চয়েস এড করে, সোয়াস পড়ে যাওয়ার পর ম্যাম আমি আর সোয়াস এড করতে পারতেছি না, কারণ আমার কালার যে লাইনগুলো, কালারের যে বক্সগুলো আসে, সেই কালারের বক্সগুলো আসতেছে না। সফটওয়্যার কত? 19 19 এ কালার বক্স আসছে না। সোয়াসকে অ্যাক্টিভ করা ছিল? ম্যাম আমি দেখাবো। হ্যাঁ অবশ্যই শেয়ার করুন। আচ্ছা ওই ফার্স্টের দিকে কি মামুন স্যার কি যেন প্রবলেম বললেন, ভুলে গেছি, একটু মনে করিয়ে দেন। একটা হচ্ছে কাট করে কিভাবে সেটা দেখবো, আরেকটা যেন কি বললেন দেখাতে? একটা মানে বড় শেপের নিচে ছোট শেপে কিভাবে সিলেক্ট করে সিলেক্ট উপরে করে উপরে নিয়ে আসবে, হ্যাঁ মনে পড়েছে। সারোয়ার শেয়ার প্লিজ। ম্যাম এক মিনিট ওই সফটওয়্যারটা খুলতেছে। ম্যাম আমাকে একটু গ্রুপে অ্যাড দিয়ে দিন ম্যাম, আর হচ্ছে আপনার ভিডিওগুলো কোথায় পাবো ম্যাম? আচ্ছা সেটা আমি আপনাকে দেব, কিন্তু কোন গ্রুপে অ্যাড করব? এই যে এখন যারা আছে তাদের সাথে? ম্যাম আপনাদের যেটা ভালো হয় আর কি, আপনাদের বলছি সব। আচ্ছা ঠিক আছে, আমি এখানে তো আমি অ্যাড করতে পারবো না, কারণ এই গ্রুপ যে গ্রুপগুলো দেওয়া হয়েছে আমাকে এদের অ্যাডমিন আমি না, সো এর জন্য আর কি আমি অ্যাড করতে পারবো না, বাট 51 ব্যাচের ওদের সাথে হলে আমি অ্যাড করতে পারতাম। কি বৃষ্টি হচ্ছে ভাই সকল, আমি সরি যদি কারেন্ট চলে যায়, প্রচুর বৃষ্টি শুরু হয়েছে, নেট কানেকশন চলে যায়, আমাকে মাফ টাফ করে দিয়েন, কারো মনে দুঃখ কষ্ট রাখেন না। আমাদের এখানে অনেক কিছু দিতেছে গাপি যাচ্ছে।
আপনি নতুন একটা ডকুমেন্ট নেন, নিয়ে তারপরে কাজ করেন, তাহলে তো হয়ে যায়। ম্যাম ম্যাম এই যে এটা আমার টেকনিক্যাল ডিটেইল ম্যাম, টেকনিক্যাল ডিটেইলিং থেকে আমি এটা কপি করে নিই। ওয়েট করেন, শেয়ার দিয়েছেন তো, পিসি একটু স্লো ম্যাম হয়ে শেয়ার হ্যাঁ, শেয়ার দিলে পিসি স্লো হয়ে যায়, একটু অপেক্ষা করেন, কারণ গুগল মিটে আপনার ক্লাসগুলো এটা অনেক হেভি সফটওয়্যার, এমনিতেই পিসি স্লো হয়, তার মধ্যে শেয়ার দিতে গেলে আরো স্লো হয়ে যায়, সফটওয়্যার ওপেন হয় না, প্রবলেম হয়, একটু অপেক্ষা করেন। ম্যাম এটা আমার মানে একটা গার্মেন্টস একটা প্রোডাক্ট, তো এই প্রোডাক্ট আমি ম্যাম এখানে আসে আমি দেখতে পাচ্ছি কালার সোয়াচ অবশ্যই পাশে একটু কষ্ট করে লিখেন যে ই ফরম্যাট ভেক্টর, কালার চয়েস ভেক্টর লিখবো ম্যাম। ভেক্টর ফাইল নিতে হবে। এগুলো কি অ্যাড করতে চাচ্ছেন? আপনার ইলাস্ট্রেটর এখান থেকে ম্যাম আমি বলি এখান থেকে আমি কালার চয়েস গুলো নেব, তো নেওয়ার পর এই ফেব্রিকটাকে আমি আবার ওই জায়গায় আমার ওখানে টেকনিক্যাল ডিটেইলিং আছে ম্যাম, ওখানে আমি এড করব। আচ্ছা দেখি করেন, কিভাবে করছেন। শিলামণি দেখে রাখেন কালার কিভাবে সোয়াচ করতে হয় বা কালারগুলো কিভাবে পিক করতে হয়, আপনার জন্য ভালো হবে। আপনি নির্দিষ্ট কালার লিখে সার্চ দেন, এই যে একটা আসছে, ম্যাম এখানে কিন্তু সোয়াস গুলো মানে সিরিয়াল হয়ে আসার কথা, মানে অন্য কোথাও থাকার কথা, কিন্তু আমার এখানে সোয়াস আসছে না। আচ্ছা ওকে, আমি যদি ক্যান্সেল এখানে একটা কালার সার্ভার, এই যে দেখেন উপরে আপনার দুইটা পার্ট দেখা যাচ্ছে, একটা হচ্ছে সবাইকে সে কিভাবে দেখাচ্ছে হরিজন্টালি, আরেকটা যে বক্স বক্স করে আছে, বক্সের উপরে ক্লিক করেন। এই বক্স ম্যাম না, ডান পাশে, এই যে ডান পাশে উপরে যে অ্যারো চিহ্নের নিচে সোয়াচে, না ডান পাশ বলেছি, ওটা তো বামে চলে গেলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে হ্যাঁ ডান পাশেটা ক্লিক করেন, লিস্ট ভিউ না গ্রিড ভিউ, তার ডানের একটা রাইট সাইড, হ্যাঁ ক্লিক করেন তো আসছে। ও ম্যাম তারপর হচ্ছে কালার ই করেন, এই লম্বা করেন, মিস্টার সারোয়ার কামাল, হ্যাঁ লম্বা করুন। আপনি যে সোয়াচটাকে ওখানে নিয়ে রাখলেন, এটা তো ইমেজ, এটা ইমেজ না? জি ম্যাম। আচ্ছা দেখি এখন আপনি কিভাবে কালারটা অ্যাপ্লাই করবেন আমাকে একটু দেখান। ম্যাম আমরা করছিলাম কি সোয়াচের মধ্যে রেখে এখান থেকে আমি এভাবে টেনে নিয়ে গিয়ে তারপর কোনো একটা ইয়েতে রাখতাম। হ্যাঁ
এই যে এখানে আছে হ্যাঁ হ্যাঁ এই যে এখানে আছে আমি জানি, সেটা জানি, কিন্তু আপনি এখন কালার অ্যাপ্লাইটা করবেন কিভাবে দেখান আমাকে। কিন্তু ম্যাম এভাবে সিলেক্ট করে তারপরে এভাবে দিলে ম্যাম এভাবে স্পটগুলো চলে আসে হ্যাঁ কিন্তু ম্যাম আমার পাবলিকে আসে নাই কেন আসবে? এটা তো আপনি একটা যে ইমেজটা আনছেন একটু ভালো করে খেয়াল করে দেখেন। আপনি যেই ইমেজটা নিয়ে এসেছেন সেই ইমেজটা হচ্ছে এই যে অর্ধেকে আছে, আর বাকি এটা ও কি করছে পুরোটা ধরছে। আপনার এই যে যেমন আমি যদি বলি বাংলায় যে কালার যতটুকু দেখা যাচ্ছে কাপড়ের, তার বাহিরে কি চারপাশে একটা অ্যাশ কালারের অপশন আছে। হ্যাঁ, আপনি যখন এই শেপটাকে ঘোরাবেন ও তো সেই চারপাশের পার্টটাকে নিবে। সো আপনাকে একদম পারফেক্ট ইমেজ নিতে হবে। আপনি এখানে যে কাজটা করবেন এই সসগুলোকে ডিলিট করেন। এগুলো হ্যাঁ, এগুলোকে বাদ দেন। কেমনে বাদ দেব ম্যাম বাইরে থেকে এই যে সিলেক্ট করে নিচে ডিলিট, এই যে একদম নিচের দিকে দেখেন ডান পাশে ডিলিট, ডানে উপরে উপরে, হ্যাঁ ডিলিট ডিলিট। ওই আরেকটা আছে ওইটারও ডিলিট করেন, ডিলিট। ওকে, আপনি এখন কি করবেন, ইমেজটাকে নিয়ে মানে একটু মুভ করান, স্পেস চেপে ধরেন, কিবোর্ডের স্পেস, কিবোর্ডের স্পেস, হ্যাঁ জাস্ট ইমেজটাকে নিয়ে আসেন। এই ইমেজটার মধ্যে যতটুকু আপনি সোয়াচ হিসেবে চাচ্ছেন বা কালার হিসেবে চাচ্ছেন বা যাকে কালারে দিতে চান ততটুকুকে আপনি কেটে ফেলেন। কিভাবে কাটবেন? মাস্কিং করে একটা শেপ নিয়ে আসেন, কিবোর্ড। ম্যাম ক্রপ ইমেজ করা যাবে না হ্যাঁ ক্রপ ইমেজ করা যাবে, সেটাও করতে পারেন, করেন। পিসি স্লো হবে, সমস্যা নেই, এটা আমি ফেস করি, সো প্রবলেম নেই, আপনি কাজ করেন, আমি বুঝতে পারবো। ওকে, হ্যাঁ ক্রপ করে ফেলেন। ওকে, অ্যাপ্লাই, ডান পাশে অ্যাপ্লাই, গুড। তাহলে ইমেজটা ক্রপ হলো। এইটাকে এখন আপনি কালার সোয়াচে নিয়ে আসেন আর নিচে নিয়ে আসেন, উপরে ভিতরে নিয়ে যান। হ্যাঁ, সোয়াচে নিয়ে যান, ড্র্যাগ করে টেনে কালারের ভিতরে নিয়ে যান। ওকে গুড। এখন এইবার হচ্ছে আপনি কালার অ্যাড করেন, এটা ডিলিট করেন। ম্যাম এটা তো একবার দেওয়া আছে এটা ডিলিট করব কিভাবে আপনি ওই যে সিলেক্ট করেন যে কোনো কালারে গিয়ে সিলেক্ট করেন, আরে সোয়াচটাকে ক্লিক করেন। ভাই ওই কালারের, আচ্ছা ঠিক আছে করেন। কালারের উপরে ক্লিক করলে অটোমেটিক্যালি হয়ে যেত। কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, ডিলিট। হ্যাঁ সিলেক্ট করেন, সিলেক্ট করেন। ওকে, ওই যে আপনার কালারের উপরে ক্লিক করেন। এখন হয়েছে? আগে এটা হইছে কি মাঝখানে যে দাগটা পড়ছে না ম্যাম আমার ট্রেস করার মধ্যে এই পাশে যে দাগটা থেকে গেছে না ম্যাম ওইটাই থেকে যাবে। সো এইটাকে যখন ক্রপ করবেন, এই জন্যই ক্রপ করার সময় কি করতে হয় যে চারপাশে আপনি পারফেক্টলি একটা জায়গাকে শেপ করে নিয়ে নেবেন। আর স্ট্রোকটাকে যদি আরেকটু বাড়িয়ে দেন, এই যে দেখেন আপনার ইমেজের চারপাশে সাদা সাদা হয়ে গিয়েছে, ওই যে ফিল কালারের উপরে শো করছে, দেখতে পেয়েছেন? দুই পাশে সাদা সাদা হয়ে গিয়েছে। স্ট্রোকটাকে অফ করে দিলে, অফ করে বলে একটু বাড়িয়ে দিলে আরো দেখতে ভালো লাগবে। ক্যান্সেল, এটা ক্যান্সেল করেন, প্রপার্টিজে চলে যান, হ্যাঁ পিটি বাড়িয়ে দেন। ক্লিয়ার? বুঝতে পেরেছি? সো যখন ক্রপ করেছেন তখন ইমেজটাকে কি করতে হবে, আর একটু ছোট করে ক্রপ করতে হবে। থ্যাংক ইউ, ওয়েলকাম আচ্ছা এরপরে কার কি প্রবলেম?